তো দেখ যে প্রথম যে বিষয়টা নিয়ে আমরা বলবো যে হাইড্রোকার্বন, এই চ্যাপ্টারটা মেইনলি আমাদের রিয়াকশনসই পড়তে হবে, নানান রকমের প্রিপারেশন, প্রপার্টিজ ইত্যাদি, প্লাস থিওরিটিক্যাল কিছু অ্যাসপেক্ট রয়েছে, সেগুলো পড়তে হবে। তো আমি সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে ডিসকাস করছি। তো ফার্স্ট যেটা আমরা প্রথমেই যেটা আলোচনা করতে চাই যে হাইড্রোকার্বন কাদেরকে বলে, কোন কম্পাউন্ড গুলোকে হাইড্রোকার্বন বলে। তো খুব সিম্পল ব্যাপার, নামেতেই তুই বুঝতে পারছিস, নামটা যে আছে তাতে কিন্তু দুটো পার্টই তুই আইডেন্টিফাই করতে পারছিস, হাইড্রোকার্বন। তার মানে কি? তার মানে পরিষ্কার ব্যাপার, সেটা হচ্ছে যে হাইড্রোকার্বন এমন ধরনের কম্পাউন্ড তার মধ্যে কিন্তু হাইড্রোজেন আর কার্বন থাকবে, আর কিছু থাকবে না, শুধুমাত্র হাইড্রোজেন আর কার্বন। মানে সব থেকে ছোট যে অ্যাটমিক নাম্বারের হাইড্রোজেন, তার সাথে কার্বন যেটা 12 অ্যাটমিক মাস, যার মানে 6 অ্যাটমিক নাম্বার। তো বাইনারি কম্পাউন্ডস, বাইনারি compounds of carbon and hydrogen is known as hydrocarbon. শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি যে কম্পাউন্ড, সেগুলোকেই বলে হাইড্রোকার্বন। খুব সিম্পল ব্যাপার। তো এই হাইড্রোকার্বন সম্পর্কে ডিটেলে পড়তে গেলে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে যে হাইড্রোকার্বন গুলো সোর্স কি, কোথা থেকে পাওয়া যায়, হাইড্রোকার্বন গুলো কোথা থেকে আমরা প্রিপেয়ার করতে পারি বা কোথা থেকে পাওয়া যায়। সেটা হচ্ছে যে কোনো ন্যাচারাল গ্যাস, এই যে আমরা এলপিজি ফেলপিজি ইউজ করি যে গ্যাস, ওর মধ্যে কিন্তু আসলে হাইড্রোকার্বনই থাকে। এছাড়া পেট্রোল, ডিজেল, এই সমস্ত গুলোও কিন্তু সবই কিন্তু হাইড্রোকার্বন। পেট্রোল, ডিজেল, কেরোসিন, যে ফুয়েল, ন্যাচারাল গ্যাস, মিথেন, সিএনজি, এগুলো সবই কিন্তু হাইড্রোকার্বন দিয়ে। যত তুই ফুয়েল পাবি তার বেশিরভাগই কিন্তু লিকুইড বা গ্যাসিয়াস ফুয়েলগুলো কিন্তু সব হাইড্রোকার্বন দিয়েই তৈরি। এছাড়া তুই কোল থেকেও কিন্তু হাইড্রোকার্বন পেতে পারিস। কোলের ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন করে, কোলকে ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন করে, ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন, ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন কথাটার মানে কি? মানে হচ্ছে হিটিং at high temperature in the absence of air. এয়ারের অ্যাবসেন্সে তুই যদি কোনো মেটেরিয়ালকে, এরকম ধরনের মেটেরিয়ালকে হিট করিস, তাহলে সেগুলো মেল্ট করবে এবং মেল্ট করার পরে নানান রকমের হাইড্রোকার্বন ইত্যাদি পাওয়া যাবে। আমরা যত সময় সেসব জিনিস নিয়ে ডিসকাস করব। তো মেনলি হাইড্রোকার্বন গুলো যেটা পড়তে চলেছে, হাইড্রোকার্বন, সেই হাইড্রোকার্বন গুলো কোথা থেকে পাওয়া যায় সেটার কথা বললাম। ন্যাচারাল গ্যাস, কোল, পেট্রোলিয়াম, এগুলো কিন্তু সবই হাইড্রোকার্বন সোর্স। এগুলোর মধ্যে কিন্তু হাইড্রোকার্বন এগুলোর থেকে পাওয়া যায়, এগুলোর মধ্যে আছে। তো সোর্সের পরে আমরা চলে আসছি যে বিষয়টা, সেটা হচ্ছে যে হাইড্রোকার্বন কত রকমের। কারণ এগুলো যে কোনো চ্যাপ্টার পড়তে গেলে আমাদের সবসময় এগুলো জানতে হয় যে ক্লাসিফিকেশন, মানে কত রকমের এই হাইড্রোকার্বন হতে পারে, হাউ মেনি টাইপস অফ হাইড্রোকার্বন। খুব সিম্পল ব্যাপার, আমি ইজি ভাবে যাচ্ছি, আমি জটিলতার মধ্যে যাচ্ছি না, আমি সম্পূর্ণভাবে সোজাভাবে তোর মতো করে পড়াবো। সামনে পরীক্ষা আছে, তো ন্যাচারালি সমস্ত জিনিসই পড়াবো, কিন্তু ইজিয়ার ওয়েতে। ক্লাসিফিকেশনে কি আছে না, ক্লাসিফিকেশন যদি পড়তে যাই তাহলে সেখানে কিন্তু আমরা 3 রকম টাইপের হাইড্রোকার্বন পাবো। তো 3 রকম টাইপের হাইড্রোকার্বন কি কি না, ভালো করে দেখ। যে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, এই কথা আমি আগেও বলেছি। স্যাচুরেটেড মানে কি? এমন ধরনের হাইড্রোকার্বন সেখানে কিন্তু কার্বন কার্বন শুধুমাত্র সিঙ্গেল বন্ড রয়েছে। স্যাচুরেটেড মানে হচ্ছে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র সেই ধরনের কম্পাউন্ডগুলোতে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডই দেখতে পাবো। তো স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন আর কার্বনের কম্পাউন্ড উইথ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ডেড কার্বন আর একটার সাথে জুড়ে থাকবে এরকম। কিন্তু আনস্যাচুরেটেড হলে সেখানে কিন্তু সিঙ্গেল বন্ডের, সিঙ্গেল বন্ড তো সবসময় থাকবে কোনো কম্পাউন্ডে, সেটা তো কোনো বড় ব্যাপার নয়,
এছাড়াও সেখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডও থাকতে পারে। প্রেজেন্স অফ কার্বন কার্বন ডাবল বন্ড বা কার্বন কার্বন ট্রিপল বন্ড, এগুলোও কিন্তু সমস্ত হাইড্রোকার্বনের মধ্যেই পড়ছে। আমরা যখন একটা চ্যাপ্টার পড়ব তখন কিন্তু সেখানে স্যাচুরেটেড যেরকম পড়তে হবে, আনস্যাচুরেটেডও পড়তে হবে। তো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড, তাদের প্রিপারেশন, প্রপার্টিজ ইত্যাদি পড়তে হবে। আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক কম্পাউন্ডস কাদেরকে বলে সে নিয়ে তো আমি ডিটেলে তোদের সাথে আর ডিসকাস করেছি অ্যারোমেটিসিটির মধ্যে। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেরকম রিং সিস্টেম এরকম কার্বন হাইড্রোজেন দিয়ে তৈরি রিং সিস্টেম সেরকম ধরনের, সেগুলো হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো আমাদের এবারের যে সিলেবাস আছে সেই সিলেবাস থেকে এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন পোর্শনটা বাদ গেছে 11 পোর্শন থেকে। তো স্যাচুরেটেড হাইড্রোকার্বন এবং আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন এই দুটোই সিলেবাসে আছে, কিন্তু এক্সাম্পল হিসাবে পড়ে রাখতে হবে। তাদের কেমিস্ট্রিটা ডিটেলে না পড়লেও তাদের ছোটখাটো এক্সাম্পল বা এইসবের কোনো বেরিয়ার হয় না। তো আমরা তার মানে এখানে পেয়ে গেলাম স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এই 3 রকমের হাইড্রোকার্বন আমরা এখানে পেলাম। তো এই যে 3 রকমের হাইড্রোকার্বন এখানে দেখতে পাচ্ছি, সেখানে কিছু হাইড্রোকার্বন আছে সেগুলোকে বলে কি কার্বন কার্বন সিঙ্গেল বন্ডেড যদি হয় মানে স্যাচুরেটেড, কিন্তু স্যাচুরেটেডের আবার ভাগ হতে পারে, স্যাচুরেটেডের আবার ডিভিশন হতে পারে। কিরকম না, এটা হচ্ছে স্যাচুরেটেডটাকে আমরা ডিভাইড করছি, কারণ আগে 3টে টাইপ রয়েছে, দেখ স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, অ্যারোমেটিক। তাহলে স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে যেখানে শুধু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, তাকে আবার তুই দুভাগে ভাগ করতে পারিস। একটা হচ্ছে কি ওপেন চেন হাইড্রোকার্বন। ওপেন চেন মানে সাইক্লিক নয়, নন সাইক্লিক, সেখানে সাইক্লিকের কোনো ব্যাপার নেই। কিন্তু আরো হতে পারে ক্লোজ চেন হাইড্রোকার্বন মানে যেটা সাইক্লিক। তো কার্বন কার্বন সিঙ্গেল বন্ডেড কম্পাউন্ড যেগুলো স্যাচুরেটেড বলা হচ্ছে কি দে হ্যাভ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাদের আবার দুটো টাইপ হতে পারে। একটা হচ্ছে ওপেন চেন মানে তার টার্মিনাল এন্ড গুলো জোড়া থাকবে না, ওপেন পুরো থাকবে। আর একটা হচ্ছে ক্লোজ চেন। বুঝিস, আমরা ক্লাসিফিকেশন করিয়েছি অর্গানিক কেমিস্ট্রি আমরা অনেকদিন ধরে ক্লাস নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছিস যে সেখানে কিন্তু আমরা বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করেছি, তাই এগুলো বুঝতে তোর সুবিধা হবে, তাড়াতাড়ি করে তুই বুঝতে পারবি। তো ওপেন চেন কোনগুলো, এই যে এইগুলো হচ্ছে কি উপরে লেখা আছে যেগুলো ওপেন চেন, কোনো সাইক্লিকের ব্যাপার নেই। ইথেন পড়ছিস, প্রোপেন পড়ছিস, আরো বড় বড় কম্পাউন্ড বিউটেন, পেন্টেন, হ্যানাতানা, এগুলো সবই অ্যালকেন। তো এগুলো হচ্ছে তোর ওপেন চেন। কিন্তু ক্লোজ চেন যদি তুই বলিস তাহলে সেখানে কিন্তু সাইক্লোপ্রোপেন, সাইক্লোপেন্টেন এই সমস্ত কম্পাউন্ড গুলোর কথা বলা হচ্ছে। তো তাহলে স্যাচুরেটেড হাইড্রোকার্বনের যে দুটো টাইপ তাদের আমরা এক্সাম্পলও দিলাম, তাদের নাম বললাম যে স্যাচুরেটেড হাইড্রোকার্বন। তো আমাদের আজকের যেটা আলোচনার বিষয়বস্তু সেটা কিন্তু আমরা স্যাচুরেটেডই পড়বো, তবুও সবগুলো নিয়ে আমরা একটু বলে দিচ্ছি যে কোন কোন টাইপ আছে। এক্সাম্পল আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, এই কথা আমি বলেছি যে কার্বন কার্বন ডাবল মাল্টিপল বন্ড মানে কি ডাবল বন্ডও হতে পারে বা ট্রিপল বন্ডও হতে পারে, দ্যাট ইজ কল্ড মাল্টিপল বন্ড। তো সেই মাল্টিপল বন্ড তার আবার দুটো টাইপ রয়েছে। মাল্টিপল বন্ড মানে আনস্যাচুরেটেড, তার আবার দুটো টাইপ রয়েছে। একটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন মানে কোনগুলো না কার্বন কার্বন ডাবল বন্ডেড কম্পাউন্ড, কার্বন কার্বন ডাবল বন্ডেড কম্পাউন্ডস। আর একটা হচ্ছে কি না কার্বন কার্বন ট্রিপল বন্ডেড কম্পাউন্ডস, যেগুলোকে অ্যালকাইন বলে আর ডাবল বন্ড গুলোকে অ্যালকিন বলে। একদম সিম্পল ব্যাপার, আগেও পড়েছিস নোমেনক্লেচারের সময়, তুই তো পড়েইছিস। তো আরেকবার তৈরি হয়ে যাচ্ছে যে কাকে কি বলে। এখন দেখ যে ডাবল বন্ডেড কম্পাউন্ড যেরকম আমরা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল ইথিন বা প্রোপিন, এই যে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে, ইথিন বা প্রোপিন। ইথাইন বা এখানে প্রোপাইন, এখানে ট্রিপল বন্ড আছে।
তো এগুলো কিন্তু ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডেড কম্পাউন্ড অ্যালকিন এবং অ্যালকাইনের এক্সাম্পল। তো আমরা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন যেগুলো, সেগুলোর এক্সাম্পল দিলাম এবং কাকে অ্যালকিন বলে কাকে অ্যালকাইন বলে সেগুলো আমি বললাম। সাইক্লিক হতে পারে, আনস্যাচুরেটেড কিন্তু সাইক্লিক হতে পারে, যেরকম দেখতেই পাচ্ছিস যে এগুলো কার্বন হাইড্রোজেন দিয়ে তৈরি, কিন্তু আনস্যাচুরেশন আছে, ডাবল বন্ড আছে, ইভেন ট্রিপল বন্ড আছে। তাহলে সেই জন্য সাইক্লিক আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, সাইক্লোপ্রোপিন, সাইক্লোবিউটিন, সাইক্লোপেন্টাইন, সাইক্লোবিউটাইন, এগুলো ট্রিপল বন্ড আছে, এগুলো ডাবল বন্ড আছে, এমনও হতে পারে। সব রকমেরই পসিবিলিটি আছে, আমি এক্সাম্পল তোকে দিলাম, কারণ এক্সাম্পল সবগুলোই পড়তে হবে। কেমিস্ট্রি হয়তো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের পড়তে হবে, কিন্তু এক্সাম্পল বা ক্লাসিফিকেশন সবগুলোই পড়তে হবে। আর পড়ে রইল কি না, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন সেগুলো কি, অ্যাটলিস্ট আমাদের যেগুলো নর্মালি যেগুলো অ্যাটলিস্ট ওয়ান হেক্সাগোনাল রিং উইথ অল্টারনেটিং ডাবল বন্ড, এই ধরনের কম্পাউন্ডগুলোকেই জেনারেলি বলা হয়। এছাড়াও অ্যারোমেটিক অনেক কিছুই হয়, কিন্তু বেনজিন বা টোলুইন বা ইথাইল বেনজিন এগুলোর এক্সাম্পল মনে রাখবি। এগুলোই আমাদের সিলেবাসে আগে ছিল, কিন্তু এখন এটা এবছরের জন্য বাদ হয়ে গেছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো আমি মোটামুটি ক্লাসিফিকেশনটা তোকে আমি বললাম, যে ক্লাসিফিকেশনটা কি আছে না আছে সেটার কথা আমি তোকে বললাম। এরপর আমরা যেটাতে যাব সেটা হচ্ছে কি না, আমরা সরাসরি আজকে যেটা পড়তে চাইছি, অ্যালকেন এই চ্যাপ্টারটায় যে ওপেন চেন কম্পাউন্ড, ওপেন চেন হাইড্রোকার্বনস যেগুলো কার্বন হাইড্রোজেনের কম্পাউন্ড, সেগুলোতে তাদের কেমিস্ট্রি, তাদের প্রিপারেশন, তাদের প্রপার্টিস ইত্যাদি, ইচ অ্যান্ড এভরিথিং অ্যালকেনের আমরা এইটা আজকে স্টাডি করব। তো চল আমরা অ্যালকেন সম্পর্কে স্টাডি করতে শুরু করি, অ্যালকেনগুলো কি না কি আছে না আছে সেগুলো নিয়ে ভাবার চেষ্টা করি। তো প্রথম কথাই যেটা প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে যে ওয়াই অ্যালকেনস আর নোন অ্যাজ প্যারাফিন। প্যারাফিন বলে কেন, অ্যালকেনগুলোকে প্যারাফিন বলে? তো সিম্পল ব্যাপার, ওয়াই অ্যালকেনস আর কল্ড অ্যাজ প্যারাফিন, প্যারাফিন বলে কেন না, অ্যালকেনগুলো তাদের রিঅ্যাক্টিভিটি খুবই কম, তাদের রিয়াকশন করার যে ক্ষমতা সেটা খুবই কম, এই কারণে ওদেরকে প্যারাফিন বলে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, এ নিয়ে আমি ডিটেলে তোর সাথে ডিসকাস করছি, কিন্তু আপাতত তুই প্রথমে এই কথাটা শোন যে why they are known as paraffin, because of their low reactivity, তাদের রিঅ্যাক্টিভিটি খুব কম, রিয়াকশন করার ক্ষমতা খুব কম। প্যারাফিন কথাটা ল্যাটিন ওয়ার্ড, তার থেকে এসছে পেরিয়াম, পেরিয়াম থেকে প্যারা এই কথাটা এসছে পার, তো পেরিয়াম মিন্স লিটল, আর অ্যাফিনিস, অ্যাফিনিস কথাটা থেকে এসছে রিঅ্যাক্টিভিটি, তো লিস্ট রিঅ্যাক্টিভিটি। এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াই অ্যালকেনস আর লিস্ট রিঅ্যাক্টিভ, কেন তারা রিয়াকশন করতে পছন্দ করে না? চল এই বিষয়টা নিয়ে আমি একটু ডিসকাস করে দিই, আমি একটু বলি, সেটা নিয়ে আশা করি বুঝতে পারবি। আমি ওয়াই অ্যালকেনস আর কল্ড প্যারাফিন সে নিয়ে আমি একটু ডিটেলে আলোচনা করছি, ডিটেলে সেটা নিয়ে বলছি। তো প্রথমত আমি যেটা তোকে বলতে চাই সেটা হচ্ছে কি না, একটা কম্পাউন্ড রিঅ্যাক্টিভ হবে কি হবে না সেটা কিসের ওপরে ডিপেন্ড করে? রিঅ্যাক্টিভিটি, 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 রিঅ্যাক্টিভিটি অফ কম্পাউন্ড, রিঅ্যাক্টিভিটি অফ কম্পাউন্ড ডিপেন্ডস অন, রিঅ্যাক্টিভিটি, একটা কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটি কিসের উপরে ডিপেন্ড করে? দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রথম কথা কি না, কার্বন কার্বন মাল্টিপল বন্ড, কার্বন কার্বন যদি মাল্টিপল বন্ড থাকে তাহলে তার কিন্তু রিঅ্যাক্টিভিটি বাড়ে। যদি কোনো কার্বন কার্বন ডাবল বন্ড থাকে বা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে তাহলে কি হয় না, রিঅ্যাক্টিভিটি তার বেশি হয়,
হাই হয়, রিঅ্যাক্টিভিটি হাই হয়। কারণ ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ইট কন্টেন্স উইক পাই বন্ডস, উইক পাই বন্ডস, তার মধ্যে উইক পাই বন্ড আছে। তো যেসব কম্পাউন্ডের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে তারা অবশ্যই রিঅ্যাক্টিভ হবে। আর বিতে কি না, প্রেজেন্স অফ পোলারিটি। পোলারিটি মানে এমন কিছু কিছু কম্পাউন্ড আছে যদিও তাদের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই কিন্তু তবুও তারা রিঅ্যাক্টিভ। কেন হয় না, পোলারিটি। যেরকম ধর মিথাইল অ্যালকোহল CH3OH, এই H এবং O হাইড্রোজেন প্লাস এবং অক্সিজেন মাইনাস, দিস ইজ কল্ড পোলার। এটাকে বলে পোলার নেচার। তো এই পোলার নেচার যদি কোনো মলিকিউলের মধ্যে থাকে তাহলেও কিন্তু সে রিঅ্যাক্টিভ হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অ্যালকেন গুলো যেগুলো রয়েছে, অ্যালকেন গুলো কি আছে না, আছে সেখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। এখানে কিন্তু কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, এখানে কিন্তু কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, প্রথম কথা। 1 নম্বর কথা। 2 নম্বর কথা কিনা এখানে কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমও নেই যে পোলারিটি তার বেশি হবে। কারণ কার্বন হাইড্রোজেনের মধ্যে পোলারিটি ডিফারেন্স কিন্তু খুব কম। দে আর প্র্যাকটিক্যালি নোন অ্যাজ নন পোলার। এসব বিষয় নিয়ে আমরা বলেছি যে কতখানি পোলারিটি হলে তাকে আমরা একটা পোলার মলিকিউল বলবো। আমরা কেমিক্যাল বন্ড পড়াবার সময় এইসব জিনিসকে ডিটেলে আলোচনা করেছি। তো কার্বন হাইড্রোজেনের বন্ডটা কিন্তু অতটাও বেশি পোলার নয় যে তাকে একটা পোলার বন্ড হিসাবে কনসিডার করতে হবে। তো বিষয়টা যেটা গুরুত্বপূর্ণ হয়ে গেল সেটা হচ্ছে কি না, কার্বন কার্বন মাল্টিপল বন্ডও এখানে নেই, আর সেকেন্ড থিং হচ্ছে এটাকে পোলারিটিও নেই। তো অ্যালকেন গুলোর মধ্যে এই দুটো ব্যাপার না থাকার ফলে অ্যালকেন গুলোকে আমরা কিন্তু অবশ্যই প্যারাফিন বলে জানি, মানে তার রিঅ্যাক্টিভিটি বা তার রিঅ্যাকশন করার ক্ষমতা কিন্তু খুবই কম। ইজ ইট ক্লিয়ার সবার কাছে? অ্যালকেন গুলোকে প্যারাফিন বলে কেন, এই ব্যাপারটা পরিষ্কার কি পরিষ্কার নয়? কোনো অসুবিধা থাকলে আমাকে বল, বা কমেন্ট বক্সে লেখ, চ্যাট বক্সে লেখ, না হলে আমি আবার ডিসকাস করব যদি কোনো অসুবিধা হয়। কিন্তু আমি পরিষ্কারভাবে তোকে বলছি যে দুটো ফ্যাক্টরের উপরে কিন্তু একটা অর্গানিক কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটি ডিপেন্ড করে। নাম্বার 1 ফ্যাক্টর ইজ দ্য মাল্টিপল বন্ড, প্রেজেন্স অফ মাল্টিপল বন্ড। যদি সেখানে কার্বন কার্বন মাল্টিপল বন্ড প্রেজেন্ট থাকে, বিকজ মাল্টিপল বন্ডস containing pi bond and pi bonds are weaker in nature, so they readily converted into sigma bond. Number 1 factor. And number 2 factor is the presence of polarity. There are some other molecule like alcohol যেরকম এই সমস্ত মলিকিউল গুলো কিন্তু they do not have any double bond or triple bond, তাদের ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, but they are also reactive. Why? Because of the presence of polarity in those molecules. ওই মলিকিউলস এর মধ্যে পোলারিটি আছে, কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে, অক্সিজেন বা ক্লোরিন বা সালফার এরকম ধরনের কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে। বাট সো ফার এজ অ্যালকেনস আর কনসার্ন, দে do not have any electronegative atom. They contains only carbon and hydrogen, and the electronegative difference between carbon and hydrogen is very less. That's why those bonds should not be considered as the polar bond. সুতরাং বলা হচ্ছে যে এরা নন পোলার মলিকিউল, so these two factors should not be satisfied by the alkane molecules, and that's why we can say that alkanes are unreactive in nature, they are not reactive in nature. Is it clear? বল আমাকে, পরিষ্কার? Yes sir, clear. Yes sir. ওকে, তো আমরা চলে এলাম অ্যালকেন গুলো কেন প্যারাফিন বলা হয়, কেন তাদের লো রিঅ্যাক্টিভিটি, এই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট আমরা চলে আসছি অ্যালকেন গুলোর জেনারেল ফর্মুলা। ওয়েল নোন, সবাই জানিস তুই অ্যালকেন গুলোর জেনারেল ফর্মুলা। যদি সেটা স্যাচুরেটেড অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হয়, মানে ওপেন চেইন যদি হয়, তাহলে তার জেনারেল ফর্মুলা হবে CnH2n+2। মানে n এর জায়গায় যদি তুই 1 বসাস তাহলে এটা CH4 মানে মিথেন, n এর জায়গায় 2 বসালে C2H6। এরকম ভাবে পরপর হোমোলোগাস সিরিজটা তৈরি হয়ে যাবে, একটা পার্টিকুলার অ্যালকেনের সিরিজ তৈরি হয়ে যাবে। জেনারেল ফর্মুলা অফ স্যাচুরেটেড অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। বা সো ফার অ্যাজ সাইক্লোঅ্যালকেনস আর কনসার্ন, সাইক্লিক যদি হতে হয়, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন ইত্যাদি হতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু CnH2n এই ফর্মুলাটা অ্যাপ্লাইড হবে। CnH2n মানে ডাবল বন্ডের যে ফর্মুলা সেটাই অ্যাপ্লাইড হবে। কারণটা খুবই সিম্পল, আমি যদি এরকম রিং করে লিখি CH2 CH2 CH2
CH2 4টে দিয়ে লিখলাম, তাহলে কটা কার্বন? 4টে কার্বন। হাইড্রোজেন কটা? নিশ্চয়ই 8টা হবে। CnH2n, যতগুলো কার্বন তার ডাবল হাইড্রোজেন আছে, পরিষ্কার দেখা যাচ্ছে। তো এটা অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি হতে পারে সেটা নিয়ে আমি বললাম, জেনারেল ফর্মুলা অফ অ্যালকেনস। নাও উই মুভ অন টু নেক্সট পার্ট, সেটা হচ্ছে যে অ্যালকেনগুলোর স্ট্রাকচার কেমন হবে। দেখ, অ্যালকেনগুলোর স্ট্রাকচার কিন্তু হবে টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে অ্যালকেনের, স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল। তো স্ট্রাকচার অফ অ্যালকেন সেগুলো কিন্তু সবসময়তেই টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে, কারণ কার্বন এখানে sp3 হাইব্রিডাইজড। sp3 হাইব্রিডাইজড হলে টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়, এরকম ধরনের স্ট্রাকচার হবে। এবং এই কার্বন হাইড্রোজেন, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এগুলো আমরা কেমিক্যাল বন্ডে পড়িয়েছি 109 ডিগ্রি 28 মিনিট এই বন্ড অ্যাঙ্গেল হবে। এবং এই বন্ড অ্যাঙ্গেল অ্যালকেনের, যত রকমের অ্যালকেন আছে, সে যত অ্যালকেন আছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন সবই হোক না কেন, সকলের ক্ষেত্রেই কিন্তু এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল। এখানে মোটা বন্ড, এটা সামনের দিকে মুভ ফরওয়ার্ড, এটা কিন্তু সলিড দেওয়া রয়েছে, মানে অ্যাবাভ দ্য প্লেন, এটা অ্যাবাভ দ্য প্লেন, এগুলো সবই আমি পড়িয়েছি। এটা বিলো দ্য প্লেন, এটা বিলো দ্য প্লেন, এগুলো অন দ্য প্লেন, এগুলো অন দ্য প্লেন। এবং এর স্ট্রাকচারটা কিন্তু এরকম ধরনের টেট্রাহেড্রাল টাইপের স্ট্রাকচার, বন্ড অ্যাঙ্গেল আমি বললাম। এবং এখানে কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ড, সেটার বন্ড লেন্থ মোটামুটি ভাবে দেখা যায় যে 1.54 অ্যাংস্ট্রম, এবং কার্বন হাইড্রোজেনের বন্ড লেন্থ সেটা হচ্ছে 1.09 অ্যাংস্ট্রম। এই ইনফরমেশন গুলো তোকে এর সাথে আমি অ্যাডেড কিছু ইনফরমেশন দিয়ে দিলাম, যে কি হাইব্রিডাইজড হয়, কি স্ট্রাকচার হয়, কি বন্ড লেন্থ হয়, কারণ এখানে কার্বন কার্বন তো সিঙ্গেল বন্ডই থাকবে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে না অ্যালকেনের ক্ষেত্রে, সেই জন্য ডাবল বন্ড বা ট্রিপল বন্ড লেন্থ এর প্রশ্ন আসছে না। যখন আসবে তখন আমরা সেটা নিয়ে ডিসকাস করব। তো আমরা আপাতত অ্যালকেনের স্ট্রাকচারের কথা বললাম। তো এবারে আমরা চলে আসছি ইম্পর্টেন্ট ব্যাপার, ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কি না, প্রিপারেশন। কিভাবে আমি তৈরি করব, প্রিপেয়ার করব, কিভাবে অ্যালকেন গুলোকে প্রিপারেশন করব। তো অ্যালকেন গুলো প্রিপারেশনের জন্য আমরা প্রথমে যে মেথডটা চুজ করছি, সেই মেথডটার নাম হচ্ছে হাইড্রোজেনেশন মেথড। হাইড্রোজেনেশন মেথড মানে হাইড্রোজেন অ্যাড করা মেথড, হাইড্রোজেনেশন। তো লেখা আছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনেশন, এই মেথডটা আমরা এখানে প্রথমে অ্যাপ্লাই করতে চেষ্টা করছি, যে এই মেথডে কিভাবে অ্যালকেন প্রডিউস করা যায়, অ্যালকেন প্রিপেয়ার করা যায়। তো হাইড্রোজেন অ্যাড করব কোথায় না, অ্যাডিশন রিয়াকশন যখনই হবে তখনই কিন্তু কোনো আনস্যাচুরেটেড অ্যালকেন থাকবে, আনস্যাচুরেটেড, হাইড্রোজেনেশন অফ আনস্যাচুরেটেড, এটা অ্যালকিন হবে, অ্যালকিন বা অ্যালকাইন। তো হাইড্রোজেনেশন অফ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে যেটা অ্যালকিন বা অ্যালকাইন, অ্যালকাইন, সেগুলোকে যদি আমি হাইড্রোজেনেট করি, হাইড্রোজেনেশন মানে কি, মানে ওখানে কোনো ডাবল বন্ড আছে এবং ডাবল বন্ডে আমরা অ্যাড করে দেবো, ডাবল বন্ডে হাইড্রোজেন অ্যাড করে দেবো, ডাবল বন্ডটা ভেঙে দেবো, অ্যাডিশন রিয়াকশন। আমরা টাইপস অফ রিয়াকশনের মধ্যে আলোচনা করেছি। ধরা যাক এরকম ধরনের কোনো কম্পাউন্ড আছে, CH2 ডাবল বন্ড CH2, এবার ডাবল বন্ড আছে মানে এটা হচ্ছে অ্যালকিন। জাস্ট তুই ভেবে দেখ যে এখানে CH2, এখানে শুধু সিঙ্গেল বন্ড থাকবে, তাহলে এর একটা ভ্যালেন্সি, এর একটা ভ্যালেন্সি, সেটা কোথায় যাবে না, এই জায়গা হাইড্রোজেন নিয়ে তুমি কি করবে না, এই দিকে আর এই দিকে কি করবে, অ্যাড করবে, এই বন্ডটাকে কিন্তু ভেঙে দেবে। মানে এদিকে একটা হাইড্রোজেন এখানে দেখানো হয়েছে, দেখ এদিকে একটা হাইড্রোজেন মলিকিউল, এদিকে একটা হাইড্রোজেন জুড়বে এবং এদিকে একটা হাইড্রোজেন জুড়বে, কিন্তু এই মাঝখানে যে ডাবল বন্ডটা ছিল সেই ডাবল বন্ডটা সরিয়ে দিতে হবে। তাহলে সিম্পল ব্যাপার, যে হাইড্রোজেনেশন টেকনিক হচ্ছে এটা, যে ডাবল বন্ড, ট্রিপল বন্ড দেখাচ্ছি আমি, ডাবল বন্ড থাকলে, ডাবল বন্ড থাকলে ডাবল বন্ডটাকে ভেঙে দেব, এবং ডাবল বন্ডটা ভেঙে, একটা বন্ড ভেঙে, মনে রাখবি 1 পাই বন্ড যদি ভাঙে তাহলে 2 সিগমা বন্ড পাওয়া যায়, CH2 ডাবল বন্ড CH2। তো এই পাই বন্ডটা যখন তুই ভাঙছিস তখন সেখান থেকে CH2 এদিকে একটা হাইড্রোজেন জুড়ছে
আর এদিকে একটা হাইড্রোজেন জুড়ছে, তাহলে এই একটা সিগমা, এই একটা সিগমা হলো। তো একটা পাই বন্ড যেটা ছিল সেটা ভেঙে দুটো সিগমা। তো এই ধরনের রিয়াকশন তুই করতে পারিস, কিন্তু হাইড্রোজেনকে ডাইরেক্টলি অ্যাড করতে গেলে হবে না, হাইড্রোজেনকে কোনো ক্যাটালিস্ট দিতে হবে। তো সেই ক্যাটালিস্ট আমরা এখানে কি ইউজ করি না, র্যানি নিকেল। র্যানি নিকেল, এই ক্যাটালিস্টের নাম হচ্ছে র্যানি নিকেল। এখন প্রশ্ন হচ্ছে র্যানি নিকেলটা কি, র্যানি নিকেলটা কি? চল আমি একটু তোকে দেখাই যে র্যানি নিকেলটা কি। র্যানি নিকেল সেটা কি না, র্যানি নিকেল হচ্ছে, র্যানি নিকেল, র্যানি নিকেল এটা কি না, নিকেল অ্যালুমিনিয়াম অ্যালয়, অ্যালয় ডাইজেস্টেড উইথ 45% সোডিয়াম হাইড্রক্সাইড সলিউশন। মানে একটা এরকম ধর তুই অ্যালয় নিয়েছিস, সেটা কি দিয়ে তৈরি, নিকেল আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। সেটা কি করেছিস না 45% সোডিয়াম হাইড্রক্সাইডের মধ্যে ডুবিয়ে দিয়েছিস। তাহলে যেটা তৈরি হবে এই অ্যালয়টার মধ্যে কি হবে না, অ্যালুমিনিয়াম যেটা সেটা সোডিয়াম অ্যালুমিনেট হয়ে ডিজলভ করে যাবে। কথাটা বোঝার চেষ্টা কর, নিকেল আর অ্যালুমিনিয়াম ছিল একসাথে, তার মধ্যে যে অ্যালুমিনিয়ামটা যেটা সেটা সোডিয়াম হাইড্রক্সাইডে ডিজলভ করে যাবে, তাই মাঝখানে মাঝখানে গর্ত গর্ত হয়ে যাবে। যেসব জায়গায় অ্যালুমিনিয়াম ছিল সেটা পোরাস হয়ে যাবে, পোরাস। পোরাস, পোরাস মানে কি, ফুটো 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 হয়ে যাবে, অ্যালুমিনিয়ামটা ওখান থেকে ডিজলভ করে বেরিয়ে আসবে। তো সারফেস এরিয়া যত বেশি হবে একটা ক্যাটালিস্টের, তত সে ভালো ক্যাটালিস্ট হিসাবে কাজ করতে পারবে। তো এখানে কিন্তু র্যানি নিকেলটা ইউজ করা হয়, তার কারণটা হচ্ছে যে তার সারফেস এরিয়া বেশি, তার মধ্যে অনেক পোর্স থাকে, তার অ্যাক্টিভিটি অনেক বেশি। ক্যাটালিস্টের থিওরি আছে 12-এ, কিভাবে ক্যাটালিস্টের ক্ষমতা বাড়ানো যায়, তার অ্যাক্টিভিটি কি করে বাড়ানো যায়, সেসব জিনিস আছে। কিন্তু আপাতত আমরা র্যানি নিকেল সম্পর্কে বললাম, সেসব অত ডিটেলে আমি যাচ্ছি না। তো র্যানি নিকেল হচ্ছে নিকেল অ্যালুমিনিয়াম অ্যালয়, অ্যালয় তৈরি করা হয়, তারপরে সেটা সোডিয়াম হাইড্রক্সাইডের মধ্যে দিয়ে দেওয়া হয়। তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে দিলে কি হয় না, অ্যালুমিনিয়ামটা ডিজলভ করে যাবে, নিকেলটা পড়ে থাকবে, কিন্তু নিকেলের মধ্যে যেসব জায়গায় অ্যালুমিনিয়াম ছিল সেই সব জায়গাগুলো ডিজলভ করে গেলে ওখানে গর্ত 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 হয়ে যাবে, পোরাস হয়ে যাবে, এবং তার ক্যাটালিস্ট হিসাবে ক্ষমতা বাড়বে। তো সেই জন্য এখানে ন্যানো নিকেল ইউজ করা হয়। অনেক বইতে শুধু নিকেল লেখা রয়েছে, তো ন্যানো নিকেল ইজ বেটার, ন্যানো নিকেল খুব ভালো, এবং সেখানে হিট করতে হয় অ্যারাউন্ড 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যারাউন্ড 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করতে হয়। তো এটা হলে অ্যালকেন তৈরি হবে। তো ডাবল বন্ড থাকলে সেখানে একবার হাইড্রোজেন দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, কারণ ওখানে একটাই পাই বন্ড আছে। কিন্তু যখন ট্রিপল বন্ড থাকে, যখন এখানে ট্রিপল বন্ড থাকবে তখন কিন্তু দুবার দিতে হবে। তো ডাবল বন্ড দেওয়া আছে, সেখানে এক্সাম্পলটা আমরা একটা এক্সাম্পল নিয়ে, ইথিন, ইথিন দেখতেই পাচ্ছিস পাই বন্ড রয়েছে। তাহলে এই হাইড্রোজেন এখানে ভেঙে গিয়ে হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন জুড়বে, এবং এদিকে একটা হাইড্রোজেন জুড়বে, দুদিকে দুটো হাইড্রোজেন জুড়ে গেছে, এই একটা হাইড্রোজেন এবং এই একটা হাইড্রোজেন জুড়েছে। আগে অলরেডি 4টে হাইড্রোজেন ছিল, তাহলে এখানে যে পাই বন্ডটা ছিল সেই পাই বন্ডটা চলে গেছে, তাহলে এটা একটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড হয়েছে, এবং ইথেন তৈরি হয়ে গেছে। সো সিম্পল ব্যাপার, র্যানি নিকেল দেওয়া হয়েছে, র্যানি নিকেল দিয়ে এই রিয়াকশনটা করা হয়েছে অ্যারাউন্ড 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। কোনো রিয়াকশন বুঝতে অসুবিধা হলে আমাকে নিশ্চয়ই সঙ্গে সঙ্গে বলবি, কারণ এগুলো শুধু রিয়াকশনই আছে, কিভাবে হচ্ছে তোকে জাস্ট আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি। ইউ হ্যাভ টু রিমেম্বার, প্রত্যেকটা রিয়াকশন কিন্তু মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে রিয়াকশন, কারণ রিয়াকশন তুলে দিয়েই প্রশ্ন আসবে, রিয়াকশন থেকেই প্রশ্ন হবে। এখানে কিন্তু কোনো বেশি কথাবার্তার কোনো ব্যাপার নেই, ছোটখাটো এক্সপ্লানেশন রয়েছে, কিন্তু বেশিরভাগটাই রিয়াকশন। তো যদি ট্রিপল বন্ড থাকে, ট্রিপল বন্ড থাকে, তাহলে ডাবল বন্ড থাকলে, ডাবল বন্ড থাকলে সেখানে কিন্তু আমরা ডাবল বন্ডে অ্যাড করে দিলাম। কিন্তু ট্রিপল বন্ডে যে অ্যালকাইন, তাহলে সেখানে কত, ট্রিপল বন্ড মানে কার্বন কার্বন ট্রিপল বন্ড, সেখানে একটা সিগমা বন্ড থাকলে বাকি তো দুটো পাই বন্ড থাকছে,
তাহলে একটা পাই বন্ড থেকে দুটো যদি সিগমা বন্ড হয় তাহলে দুটো পাই বন্ড থেকে চারটে সিগমা বন্ড হবে। চারটে সিগমা বন্ড মানে হচ্ছে দুবার হাইড্রোজেনটা অ্যাড হবে, একটা হাইড্রোজেন অ্যাড হলে হবে না, একবার অ্যাড হওয়ার পরে ডাবল বন্ড হবে, তারপরে আবার অ্যাড হবে। তো এই রিয়াকশনটাকে বলা হয় স্যাবেটিয়ার-স্যান্ডারেন্স রিয়াকশন ইফ র্যানি-নিকেল ক্যাটালিস্ট ইজ ইউজড। র্যানি-নিকেল ক্যাটালিস্ট ইউজ করে যদি এই রিয়াকশনটা করা হয় তবে তার নাম স্যাবেটিয়ার-স্যান্ডারেন বলা হয়, না হলে এমনি হাইড্রোজেনেশন বলা হয়। স্যাবেটিয়ার-স্যান্ডারেন বলে দুজন সায়েন্টিস্ট, তারা র্যানি-নিকেল ক্যাটালিস্ট ইউজ করে এটা করেছিলেন। তো তুই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিস প্রথমে একটা হাইড্রোজেন এরকম অ্যাড করা হয়েছে, তাহলে ট্রিপল বন্ড ছিল, এখানে ডাবল বন্ড হয়ে গেছে। তারপরে সেকেন্ড টাইম আবার এখানে কিন্তু আবার একটা করে হাইড্রোজেন আবার এখানে একটা করে এখানে হাইড্রোজেন অ্যাড হয়েছে এবং সেখানে CH2 CH3 অ্যালকেনে কনভার্ট হয়েছে। কারণ ট্রিপল বন্ড যখন রিয়াকশন করছে তখন ইট কন্টেন্স টু উইক পাই বন্ডস, দুটো উইক পাই বন্ড রয়েছে। তো প্রথমে একটা পাই বন্ড ভাঙলো, ভাঙার পরে দুটো সিগমা বন্ড হলো, তারপরে আবার পাই বন্ড ভাঙলো, আবার দুটো সিগমা বন্ড হলো। তো একেবারে কিন্তু পাই বন্ড গুলো পুরোপুরি সরে গেল ওখান থেকে এবং চারটে সিগমা বন্ড হয়ে গেল। 2 মোলস হাইড্রোজেন কিন্তু অ্যাড হলো 1 মোল অ্যালকাইনের সাথে। এটা যদি 1 মোল হয়, 1 মোল অ্যালকাইন, তার সাথে কিন্তু 2 মোলস হাইড্রোজেন অ্যাড হবে, তবেই অ্যালকেন তৈরি হবে। তো এই ব্যাপারটা খেয়াল রাখবি যে এটা কিন্তু যা নেবে তার কিন্তু ডাবল হাইড্রোজেন মোল হিসাবে নিতে হবে। এটা হচ্ছে হাইড্রোজেনেশন অফ অ্যালকাইন। তো এটার নাম কিন্তু হাইড্রোজেনেশন না বলে স্যাবেটিয়ার-স্যান্ডারেন বলে অনেক জায়গায় লেখা থাকে। কিন্তু মনে রাখতে হবে যে স্যাবেটিয়ার-স্যান্ডারেন তুমি যে কোনো কিছু ক্যাটালিস্ট নিয়ে করলে হবে না, কারণ এই রিয়াকশনটা দিস রিয়াকশন ক্যান অলসো বি ডান বাই প্যালাডিয়াম, নিকেল, শুধু নিকেল, প্লাটিনাম catalyst may also be used। এটা কিন্তু এগুলো ইউজ করা যেতে পারে, এগুলো নিয়েও তুমি কাজ করতে পারো, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে র্যানি-নিকেলটা কিন্তু অনেক বেটার ক্যাটালিস্ট, র্যানি-নিকেল অনেক বেটার ক্যাটালিস্ট এবং সেটা দিয়ে ইউজ করলে কিন্তু অনেক রিয়াকশনটা বেটার হবে। এবং তখন তাকে স্যাবেটিয়ার-স্যান্ডারেন রিয়াকশনই বলে, স্যাবেটিয়ার-স্যান্ডারেন্স রিয়াকশন বলা হয়। নাহলে তুমি অন্য কিছু ইউজ করতে পারো, তখন তাকে সিম্পলি হাইড্রোজেনেশন বলা হবে। সব ক্ষেত্রে কিন্তু 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এতে হিট করতে হবে। প্লাটিনাম যদি তুই শুধুমাত্র ইউজ করিস তাহলে ইউজ করতে পারিস প্লাটিনাম ক্যাটালিস্ট। দেখ আমি বললাম প্লাটিনাম, শুধু নিকেল এগুলো ইউজ করা যেতে পারে, তখন তার নাম শুধু হাইড্রোজেনেশন হবে। তো প্লাটিনাম দিয়ে করা হয়েছে প্লাটিনাম হাইড্রোজেন। তো 2 মোলস লাগছে, দেখতেই পাচ্ছিস 1 মোলসের সাথে 1 মোলের সাথে 2 মোলস লাগছে। একবার হাইড্রোজেন একটা করে অ্যাড হয়েছে, আবার সেকেন্ড টাইম কিন্তু আবার হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন অ্যাড হবে এবং আলটিমেটলি দিস কম্পাউন্ড ইজ ডিভাইড অফ এনি ডাবল বন্ড অর ট্রিপল বন্ড, দিস ইজ অ্যালকেন। তাহলে আমরা প্রথমে যে মেথডটা পড়লাম সেটা হচ্ছে হাইড্রোজেনেশন কিভাবে করা হবে না করা হবে, ডিটেল তোকে মনে রাখতে হবে। ছোট ছোট জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এসব থেকে প্রশ্ন অবশ্যই দেবে, কারণ এগুলো ছোটখাটো জিনিস। কি রিয়েজেন্ট অ্যাড করা হয়, র্যানি-নিকেলটা কি, কত মোল লাগবে, এই মোল লাগবে, ভিতর থেকে ছোট ছোট প্রশ্ন জিজ্ঞাসা করে। আমরা এখন চলে আসছি সেকেন্ড মেথড, যেটা কিনা অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন কি করে তৈরি করতে হয়। মেথড নাম্বার 2, স্টার্টিং ফ্রম অ্যালকিল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি অ্যালকেন তৈরি করবে। তো অ্যালকাইল হ্যালাইড মানে কি, হ্যালোজেন আছে তার মধ্যে, যেরকম ধর CH3Cl, C2H5Br, এরকম ধরনের জিনিসপত্র রয়েছে। তো এরকম ধরনের যদি তোমাকে কোনো কম্পাউন্ড দিয়ে দেয় তাহলে তুমি তার থেকে কি করে অ্যালকেন তৈরি করবে সেটারই মেথডটা আমি এখন তোকে বলবো। সেই মেথডের সেই টেকনিকটাই তুই শিখবি। তো শিখতে গিয়ে প্রথমে দেখ যে হ্যালাইড গুলো থেকে আমরা অনেক রকম মেথড ইউজ করতে পারি।
প্রথমেই যে মেথডটা ইউজ করছি সেই মেথডটার নাম হচ্ছে কি ওয়ার্জ রিয়াকশন, WURTZ, অনেকে বলে উর্জ রিয়াকশন বা ওয়ার্জ রিয়াকশন। তো উর্জ বা ওয়ার্জ যাই হোক না কেন, সেখানে কি করা হয়, কিভাবে রিয়াকশনটা হয়। তো আমরা অ্যালকাইল হ্যালাইডকে, অ্যালকাইল গ্রুপকে আমরা আর দিয়ে লিখি, আর হ্যালোজেনকে আমরা এক্স লিখি। আর মানে কি, আর মানে মিথাইলও হতে পারে, ইথাইলও হতে পারে, এসব হতে পারে, চেন কোনো অ্যালকাইল গ্রুপ। আর হ্যালোজেন মানে কি, মোটামুটি ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। অর্গানিক কম্পাউন্ডসের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফ্লুরো কম্পাউন্ডটাকে ধরা হয় না, আনলেস অ্যান্ড আদারওয়াইজ স্টেটেড। যদি আলাদা করে বলে দেওয়া না থাকে তাহলে হ্যালোজেন বলতে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনই বোঝায়। তো এখানে রিয়াকশানে কি হচ্ছে না, রিয়াকশানে কি করা হচ্ছে না, অ্যালকাইল হ্যালাইড নেওয়া হচ্ছে। রিয়াকশন উইথ অ্যালকাইল হ্যালাইড উইথ সোডিয়াম, সোডিয়াম ভালো করে পড়বি, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কথাবার্তা দরকার। অ্যালকাইল হ্যালাইড সোডিয়ামের সাথে রিয়াকশন করবে, সলভেন্ট আছে এখানে, ইন ড্রাই 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 ইথার মিডিয়াম টু গিভ symmetrical alkane with twice the number of carbon atom। এখানে যে অ্যালকিল হ্যালাইডটা নেওয়া হয়েছে তার ডাবল কার্বন অ্যাটমের অ্যালকেন তৈরি হবে। টোটাল ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমি কি বলেছি না, অ্যালকিল হ্যালাইড নিতে হবে আর এক্স নিতে হবে, তার সাথে কি দিতে হবে না, সোডিয়াম দিতে হবে। এটা দুটো জুড়ে গিয়ে কি হবে, ড্রাই ইথার মিডিয়ামে জুড়ে গিয়ে আর আর হবে। তাহলে এখানে কটা কার্বন, যদি একটা কার্বন থাকে তাহলে এখানে দুটো কার্বন থাকবে, আর এতে যতগুলো কার্বন থাকবে তার ডাবল কার্বন অ্যাটম চলে আসবে। তো তার মানে এখানে কিন্তু সবসময়তে কার্বন অ্যাটম কিন্তু ইনক্রিজ করবে। এগুলোকে বলে অ্যাসেন্ডিং রিয়াকশন। যেসব রিয়াকশনে কার্বন অ্যাটম ইনক্রিজ করে তাকে বলে অ্যাসেন্ডিং রিয়াকশন, যাতে কার্বন অ্যাটম ডিক্রিজ করে তাকে বলে ডিসেন্ডিং রিয়াকশন। তো এগুলো সবই হচ্ছে অ্যাসেন্ডিং রিয়াকশন, কার্বন অ্যাটম ইনক্রিজ করছে ওয়ার্জ রিয়াকশনে। কিন্তু সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল কথাটার মানে কি, অ্যানাদার ওয়ান, সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মানে কি, সিমেট্রিক্যাল মানে তাকে তুমি দুভাগে ভাগ করতে পারো। এই যেরকম আর আর জুড়েছে, এটাকে দুভাগে মাঝখান থেকে আলাদা করতে পারে, এদিকে একটা আর এদিকে একটা আর। কখনো 3 কার্বন 5 কার্বন 7 কার্বন এরকম তৈরি হবে না, সবসময় সিমেট্রিক্যাল মানে 4 কার্বনের কম্পাউন্ড তৈরি হবে, 2 কার্বনের কম্পাউন্ড তৈরি হবে। কারণ যা তুমি এদিকে নেবে, অ্যালকিল হ্যালাইডে যা কার্বন থাকবে তার ডাবল কার্বন তৈরি হবে, মানে সবসময় তাকে হাফ করা যাবে। তুই ধর সিমেট্রিক্যাল মানে বুঝিস, ধর CH3CH3, এটা তো C2H6, তাহলে এটা হচ্ছে সিমেট্রিক্যাল। কিন্তু CH3CH2CH3 এটা হচ্ছে ইথেন, ইথেন, ইথেন ইজ সিমেট্রিক্যাল। কিন্তু এটা হচ্ছে প্রোপেন, প্রোপেন আনসিমেট্রিক্যাল। প্রোপেনকে তুমি দুভাগে ভাগ করতে পারো না, মাঝখানে কার্বনটাকে হাফ হাফ করা যাবে না, করা যায় না। 3 কার্বন মানে 1.5 কার্বন 1.5 কার্বন হয়ে যাবে, করা যাবে না। এখানে যে কম্পাউন্ড তৈরি হবে সেটা সিমেট্রিক্যাল হবে। সিমেট্রিক্যাল মানে তাতে 2টো বা 4টে বা 6টা বা 8টা বা 10টা এরকম ধরনের কার্বন অ্যাটম থাকবে। কার্বন অ্যাটম কখনো কিন্তু 3টে বা 5টে জায়গায় হাফ করা যায় না, এরকম থাকবে না, ওগুলো হচ্ছে আনসিমেট্রিক্যাল। কথা বুঝেছিস? যে ওয়ার্জ রিয়াকশনে সেই কম্পাউন্ডই তৈরি হবে যেটা সিমেট্রিক্যাল। যদি আনসিমেট্রিক্যাল তৈরি হয় সেটা একটা লিমিটেড কন্ডিশন, সেটার কথা আমি পরে আসছি। কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে যে সিমেট্রিক্যাল অ্যালকেন তৈরি হবে, টোয়াইস দ্য নাম্বার অফ অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইডে যতগুলো কার্বন থাকবে তার ডাবল কার্বন অ্যাটম তৈরি হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সলভেন্ট হিসাবে ড্রাই ইথার। হোয়াই ইট ইজ ড্রাই? ড্রাই ইথার ইউজ করা হয় কারণ যদি ময়েশ্চার বা জল থাকে তাহলে সোডিয়াম ভিগোরাসলি তার সাথে রিয়াকশন করে হাইড্রোজেন প্রডিউস করে। তো যদি ময়েশ্চার থাকে, জল থাকে, ড্রাই কথাটা লিখতে ভুলে গেলে, যদি ময়েশ্চার বা জল থাকে তাহলে তার প্রেজেন্সে রিয়াকশন করলে কিন্তু এখানে এক্সট্রা একটা হিট লিবারেটেড হয় এবং হাইড্রোজেন তৈরি হয়, অন্যভাবে রিয়াকশনটা যেতে থাকে
এবং ওয়ার্চ রিয়াকশন একটা ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন টু প্রিপেয়ার দ্য অ্যালকেনস। অ্যালকেন তৈরি করার জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট মেথড, এবং এই মেথডে আমরা খুব সহজেই কি করতে পারি না কার্বন ইনক্রিজ করতে পারি, কার্বন নাম্বার ইনক্রিজ করতে পারি, যা কার্বন নাম্বার আছে তার ডাবল কার্বন অ্যাটম যুক্ত কম্পাউন্ডে যেতে পারি। তো এটা একটা দরকারি রিয়াকশন। তাহলে কে রিয়াকশন করছে, রিয়াক্ট্যান্ট, কয়েকটা ব্যাপার সবসময় খেয়াল রাখবি। কে রিয়াকশন করছে, অ্যালকিল হ্যালাইড। কি তৈরি করছে, প্রোডাক্ট, অ্যালকেন। কি দেয়া হচ্ছে, হোয়াট ইজ দ্য রিএজেন্ট, সোডিয়াম। হোয়াট ইজ দ্য মিডিয়াম, সলভেন্ট, দ্যাট ইজ ড্রাই ইথার। হোয়াট ইজ দ্য কন্ডিশন, টেম্পারেচার, প্রেসার এক্সেট্রা, কোনো কিছু বলা নেই, তার মানে রুম টেম্পারেচারে রিয়াকশন হবে। তো হোয়াট টাইপ অফ কম্পাউন্ড, কি ধরনের কম্পাউন্ড তৈরি হচ্ছে, ডাবল কার্বন অ্যাটমের কম্পাউন্ড। ইজ ইট অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং রিয়াকশন, দিস ইজ অ্যাসেন্ডিং রিয়াকশন। তো দিস আর দ্য ইনফরমেশন ইউ হ্যাভ টু নো, যে এই ইনফরমেশন গুলো থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করবে যে ড্রাই ইথার কেন ইউজ করা হয়, যদি ময়েস্ট ইথার ইউজ করা হতো তাহলে কি হতো না। ইফ উই ডু নট ইউজ ড্রাই ইথার, ইফ there is any presence of moisture, then sodium reacts with water with the formation of hydrogen, and this reaction is too much vigorous. এটা সবাই জানিস, আমি অ্যালকালি মেটাল পড়িয়েছি, অ্যালকালি মেটাল তোদেরকে পড়িয়েছি, গ্রুপ 1 এর কেমিস্ট্রি আমি পড়িয়েছি। খেয়াল করে দেখবি যে সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম এদের কেমিস্ট্রি আমি পড়িয়েছিলাম, সেখানে নিশ্চয়ই দেখেছি যে সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম এরা কিরকম ভাবে ভিগোরাসলি জলের সাথে রিয়াকশন করে, হাই টেম্পারেচার লিবারেট করে। তো এখানেও ঠিক তাই, সেই সমস্ত ব্যাপার স্যাপারগুলো কাজে লাগবে। একটা জায়গায় একটা চ্যাপ্টারে পড়লে সেটা অন্য জায়গায় সমস্ত অ্যাপ্লিকেশন রয়েছে। তো কেমিস্ট্রিটা কিন্তু সবই ইন্টারলিঙ্কড। তো তাহলে ওয়ার্চ রিয়াকশন যেটা তুই পড়লি, অ্যালকিল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকেন তৈরি করা যাবে সেটা, কিন্তু এটা শেষ হলো না, এখানে কিন্তু আরো কিছু ব্যাপার পড়তে হবে। কি ব্যাপার না, আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, একটা সলিড এক্সাম্পল দিচ্ছি, যে মিথাইল ব্রোমাইড CH3Br এক্সাম্পল নিচ্ছি, CH3Br, এদিকে CH3Br। তো কিভাবে রিয়াকশনটা হয় না, এদিক থেকে দেখ আমরা ডট 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 করে দেখিয়েছি। তো Br2 না, মানে দুটো সোডিয়াম আর Br, তাহলে এখান থেকে কি, এখান থেকে একটা Br, এখান থেকে একটা Br, 2NaBr বেরিয়ে গেল। সেই দেখ 2NaBr এদিকে তুই দেখতে পাচ্ছিস। তাহলে এদিকের যে মিথাইলটা পড়ে রইলো আর এদিকের যে মিথাইলটা পড়ে রইলো কি হয়ে যাবে না, তারা একে অপরের সাথে জুড়ে যাবে এবং জুড়ে গিয়ে এই ইথেন তৈরি করে দেবে। ভেরি ভেরি সিম্পল ব্যাপার, যে এদিক থেকে একটা Br কেটে নিলি, এদিক থেকে একটা Br কেটে নিলি, দুটো সোডিয়ামের সাথে জুড়ে দিলি NaBr, আর বাকি এদিকে যে মিথাইল পার্টটা, এদিকে যে মিথাইল পার্টটা যেটা জুড়ে দিলি। তোকে যদি আজকে যদি বলে যে C2H5Br দিয়ে কি হবে, তুই এরকম ভাবে লিখবি 2NaBr C2H5, তাহলে এখান থেকে তুই এরকম মাঝখান থেকে এটাকে কাট করবি, কাট করে এখান থেকে বের করে দিবি, বের করে দিয়ে ড্রাই ইথার C2H5 প্লাস 2NaBr। আমার কথাটা বুঝতে পেরেছিস? আইডিয়াটাকে কাজে লাগাতে হবে যে কিভাবে রিয়াকশনটা হচ্ছে ওটা দিয়েই, কারণ স্টুডেন্টরা চমকে যায়। আমি তোকে দেখাচ্ছি কিভাবে চমকে যায়, আমি তোকে দেখাচ্ছি, ভালো করে তুই দেখ। যে তোকে পরীক্ষার সময় এরকম, স্যার তো এটা পড়ায়নি, তোকে ধর পরীক্ষার সময় এরকম জিজ্ঞাসা করে দিয়েছে, তোকে পরীক্ষার সময় এরকম জিজ্ঞাসা করে দিয়েছে, এই 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 Br কিরকম ভাবে বুদ্ধি করতে হবে দেখ। দিয়ে এখানে বলেছে এ, আইডেন্টিফাই এ বলে ছেড়ে দিয়েছে এই কম্পাউন্ডটা দিয়ে। তুই বলবি এই জীবনে দেখিনি আমি এই কম্পাউন্ডটা, স্যার তো পড়ায়নি, স্যার বাজে স্যার, কিছু পড়ায় না, ফালতু কথা বলে, এরম বলতে নেই। ব্যাপারটা তুই বোঝার চেষ্টা কর। তোকে এরকম করে কম্পাউন্ডটা লিখে দিয়েছে, এরকম করে লিখে দিয়েছে, এইখানটা একটা Br দিয়েছে আর এরকম করে একটা Br দিয়েছে। তোকে দেখতে চাইছে যে তুই ওয়ার্চ রিয়াকশনটা বুঝেছিস কিনা। তোকে সোডিয়াম ডাইইথার দিয়েছে, এটা দিয়ে তুই কি জানিস যে তোর এখানে কিন্তু 2NaBr বেরোবে। তো কিভাবে বেরোবে তুই দেখ, যে তুই এখানে কম্পাউন্ডটাকে এরকম করে বড় করে লিখে এইখানে এদিকে Br দে, এই Brটাকে ভিতরের দিকে ঘুরিয়ে দে,
ঘুরিয়ে দিয়ে এখানে টুনা লিখে দে, তাহলে এখান থেকে 2NaBr বের করে দে। তাহলে বের করে দিলে বাকি পোর্শনটা কি হয়, জুড়ে যায়। তো এরকম 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 মাঝখান দিয়ে বাকি পোর্শনটা জুড়ে যাবে, এদিক দিয়ে বেরিয়ে গেলে মাঝখানে জুড়ে যাবে। এটাই হবে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা হবে। তাহলে দেখ তোকে কিরকম ভাবে কোশ্চেন জিজ্ঞাসা করবে বোঝার চেষ্টা কর। তুই যদি রিয়াকশনের মোডটা বুঝতে পারিস, তোকে কিন্তু রিয়াকশন মুখস্থ করলে হবে না। ভালো করে বিষয়টা, আমার কথাটা বোঝার চেষ্টা কর যে আমি তোকে কি বলতে চাইছি। তুই সবসময় এরকম করে জিনিসটাকে ভাববি যে কিভাবে রিয়াকশনটা হচ্ছে। তোকে একটা মিথাইল ব্রোমাইড ইথাইল ব্রোমাইড পড়িয়েছি, তোকে একটা এরকম একটা কোশ্চেন দিয়ে তোকে চমকে দিতে পারে যে তুই ভাবতেই পারবি না যে এটাতে এই প্রোডাক্টটা হয়। এরকম ধরনের তুই বলবি যে স্যার তো জীবনে পড়াইনি, এসব আমি জানিই না, এসব কেন দিয়েছে। এগুলো কিন্তু বলা যাবে না, কারণ তোকে যা খুশি তাই এরকম ভাবে জিজ্ঞাসা করতে পারে। আমি তোকে ধর এটা এটা কথার কথা যে ধর তোকে এরকম একটা কম্পাউন্ড দিয়ে এরকম বিআর আর এরকম একটা বিআর দিয়ে ধর তুই 2Na ড্রাই ইথার দিয়েছে। সঙ্গে সঙ্গে তুইও বুঝে নিতে হবে, ও বাবা বিআর আর বিআর আছে, নিশ্চয়ই এখানে টুনা বসাবো, বসিয়ে এখানে 2NaBr বের করে দেবো আর এইটা জুড়ে দেবো। তাহলে এরকম কি হয়ে যাবে, এই 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 আর এইখানটা এরকম ছিল এরকম, আর এর সাথে বিআর বেরিয়ে গেছে, এরকম জুড়ে দেবো, ব্যাস এই প্রোডাক্টটা চলে আসবে। তো আমি এই আইডিয়াটার কথা বলছি অর্গানিক কেমিস্ট্রিতে। যখনই তোর এই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে রিয়াকশনটা হচ্ছে, তখনই কিন্তু ব্যাপারটা তোর কাছে মজাদার লাগবে। তোকে যত কঠিনই কোশ্চেন দিক না কেন, তুই মুখস্থ না করেও তুই পারবি। আমি তোকে বলছি যে কোনো অসুবিধা হবে না। তোকে আমি আমার মতো করে ব্যাপারটা তুই ভাবার চেষ্টা কর। আমি কিভাবে অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছি তোকে তুই ভালো করে দেখ, যে আমি একটা রিয়াকশনে কোন জায়গা থেকে কি বেরিয়ে যাচ্ছে, কোন জায়গাটা জুড়ছে, সেই জায়গাটা তোকে ইন্ডিকেট করাচ্ছি। আমি তোকে রিয়াকশন মুখস্থ করতে বলছি না, বলছি পাই বন্ড থেকে সিগমা বন্ড হয়, বলছি যে এখান থেকে বিআর চলে যাবে, এখান থেকে বিআর চলে যাবে, দুটো সোডিয়াম এখান থেকে বেরিয়ে যাবে। কেন এসব কথা বলছি, কারণ আমি জানি ভালো করে যে যে জিনিসগুলো আমি তোকে পড়াচ্ছি ওই কম্পাউন্ড দিয়ে পরীক্ষায় তোকে জিজ্ঞাসা করবে না, তোকে অন্য জিনিস দিয়ে জিজ্ঞাসা করবে, যাতে করে ওটাতে অ্যাপ্লাই করতে পারিস। কারণ অর্গানিক কেমিস্ট্রিতে অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন হয়। তো কেমিস্ট্রিটা কিন্তু এরকমই ধরনের গন্ডগোল। তোকে কিন্তু যে কোনো সময় কিন্তু পরীক্ষা নেবে, যে কোনো সময় কিন্তু তোকে টেস্ট করবে। তো ব্যাপারটা কিন্তু অর্গানিক কেমিস্ট্রি অনেকেরই কঠিন লাগে, ডিফিকাল্ট লাগে। সবাই ভালো যে রিয়াকশন মুখস্থ করতে হয় আর পরীক্ষায় দিলে পারি না, মুখস্থ ছিল না, ইত্যাদি ইত্যাদি বাজে কথা। রিয়াকশন মুখস্থ করে কিছু করতে পারবি না। এরকম ধরনের লক্ষাধিক কম্পাউন্ড হয়, কোন কম্পাউন্ড দিয়ে তোকে কোন রিয়াকশন দেবে তুই নিজেও জানিস না, আমিও জানি না। তো ব্যাপারটা কি ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে কারোর? ব্যাপারটা কি মাথায় ঢুকছে আমি কি বলতে চাইছি, কিভাবে পড়তে হবে এটা বুঝতে পারছিস? অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ স্যার। সেই জন্যই আমি এরকম ডট ডট কাটা কাটা করে দেখিয়েছি। এইভাবেই আমি বোঝাতে চাইছি যে মিথাইল ইথাইল এসব বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে দেখ কোথা থেকে বেরোচ্ছে, কোথায় চেঞ্জ হচ্ছে, কি নতুন কম্পাউন্ড তৈরি হচ্ছে, তাতে কতগুলো কার্বন বেড়ে যাচ্ছে। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো ওই ব্যাপারগুলো লক্ষ্য করতে করতে যে আমি যখন পড়াবো তখন ওই ব্যাপারগুলোই বলতে যাব, তো যাতে করে ব্যাপারটা মজাদার হয় এবং পরীক্ষার জন্য কিন্তু তো রেডি হয়। তো এবারে আমি চলে আসছি ওয়ার্ডস রিয়াকশনারি কন্ডিশনস অফ ওয়ার্ডস রিয়াকশন, কারণ ওয়ার্ডস রিয়াকশন আমাদের কাছে খুব একটা দরকারি রিয়াকশন। তো কন্ডিশনস অফ ওয়ার্ডস রিয়াকশন, তো দিস মেথড ইজ প্রেফারেবলি সুটেবল অনলি ফর দ্য প্রিপারেশন অফ সিমেট্রিক্যাল অ্যালকেন। দেখ এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। তোকে যদি বলে যে CH3CH2CH3 এটা বানাও, তাহলে এখানে কটা কার্বন আছে? 3টে কার্বন আছে। তাহলে তোর এখানে কতগুলো কার্বন লাগবে? যা কার্বন লাগবে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে যাতে এটা হয়। কিন্তু 1.5টা কার্বন থাকলে তবেই তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তুই 3তে আসতে পারবি। কারণ বোঝাই যাচ্ছে যে তোকে যদি দুটো কম্পাউন্ড দুটো কার্বন চেনের করতে বলে তাহলে তোর একটা দরকার। এটা তুই দুটো কার্বনের কম্পাউন্ড, আর এখানে তাহলে এটা একটা কার্বনের কম্পাউন্ড, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলি, তাহলে 3টে কি করে তৈরি করবি? তার 5টা কি করে তৈরি করবি? তো সেই জন্য তো সিমেট্রিক্যাল 3টে 5টা 7টা এগুলো তৈরি করা যাবে না। তো ইউজুয়ালি ওয়ান টাইপ অফ অ্যালকিল হ্যালাইড ইজ ইউজড। ওয়ান টাইপ অফ অ্যালকিল হ্যালাইড মানে
তুই এরকম করে ইউজ করবি না CH3Cl C2H5Cl। আমি তো দুটোই একই জিনিস নিয়েছি, এই যে দুটো নিয়েছি এটাই CH3Cl, এটাই নিয়েছি। তো তুই এরকম ইউজ করবি না, একটা CH3Cl আর একটা C2H5Cl এরকম করে তুই ইউজ করতে পারবি না। তুই বলি যদি আমি ইউজ করি, বেশ করবো, আমি ইউজ করবো। আর করবি না বলেছেন, আমি করব, বেশ করবো। আপনি আপনি আমাকে আটকাতে পারবেন? আমি একটা CH3Cl একটা C2H5 নিই না, এরকম বলতে নেই, এরকম করা যায় না। যদি তুই করিস তাহলে কিন্তু অসুবিধা আছে। কি অসুবিধা আছে চল দেখি। অসুবিধাটা হচ্ছে যে যদি তুই এরকম দুটো আলাদা জিনিস ইউজ করিস তাহলে তোর পসিবিলিটি মিক্সচার অফ প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। মানে এটা এটার সাথে জুড়তে পারে, দেখ CH3 জুড়েছে, আবার এটা একটা দুটো একটা একটা করে জুড়তে পারে, মানে CH3 C2H5 হতে পারে, আবার এটাও দুটো আলাদা করে জুড়তে পারে, মানে তিনটে পসিবিলিটি হতে পারে। তুই এখানে একটা RX বলে একটা জিনিস নিয়েছিস, তার সাথে R'(X) বলে একটা জিনিস নিয়েছিস, এবারে সোডিয়াম দিচ্ছিস, তো হতে পারে যে এই RX আর একটা RX এর সাথে জুড়লো, কারণ একটা একটা তো নিতে পারবি না, মিনিমাম 1 মোল মানে তো সেই 6.023 × 1023, তো অনেক আছে। তো এরা হতে পারে একটা RX আর একটা RX এর সাথে, তাহলে আর তৈরি হয়ে যাবে। হতে পারে যে একটা R' আর একটা R'(X) এর সাথে জুড়লো, এটাও হতে পারে, তো R' হয়ে গেল। আবার এটা একটা হতে পারে, তো R' হতে পারে। তো এইগুলো যদি অনেকগুলো তৈরি হয়ে যায়, টু ডিফারেন্ট অ্যালকিল হ্যালাইড যদি তুই ইউজ করিস তাহলে কিন্তু মিক্সচার হয়ে যাবে, সবই তো গ্যাস একসাথে মিশে যাবে, তুই তাকে সেপারেট করাটা ডিফিকাল্ট হবে। তুই যে প্রোডাক্ট পেতে চাইছিস সেই প্রোডাক্টটা কিন্তু তুই পারফেক্টলি পিওর ফর্মে পাবি না। তো সেই জন্য মেথড এমন হতে হবে যাতে করে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেই প্রোডাক্টটাকে ইউজুয়ালি তুই পিওর ফর্মে একটা সহজে তুই পেতে পারিস, এরকম ধরনের প্রোডাক্টটাকে তৈরি করতে হয়। তো ওয়ার্চ রিয়াকশন এটাকে বলে, যদি তুমি ইউজ করো, দিস ইজ দ্য স্পেশাল কেস, এটা একটা স্পেশাল কেস। কিছু কিছু কোশ্চেনের মধ্যে থাকে যে আমি এই দুটো মিশিয়ে দিলাম, তাহলে বলো তো কি কি প্রোডাক্ট হবে, তো তখন এই স্পেশাল কেসের ব্যাপারটা কিন্তু বলতে হবে, এবং মিক্সচার অফ প্রোডাক্ট কিন্তু সেখানে পাওয়া যাবে। কত ইন্টারেস্টিং ব্যাপার যে এখানেও কিন্তু সেই ওয়ার্চ রিয়াকশনই হচ্ছে, কিন্তু দিস ওয়ার্চ রিয়াকশন ক্যান নট বি ইউজ সিনথেটিক্যালি, এটা ইউজ করলে কিন্তু ভালোভাবে আমরা প্রোডাক্টগুলো তৈরি করতে পারবো না। তো টু ডিফারেন্ট অ্যালকিল হ্যালাইডস যদি তুমি নাও তাহলে সেখানে কিন্তু এই সমস্যাগুলো অ্যারাইজ করছে। আশা করছি বুঝতে পারছিস। আমি খুব সিম্পল ওয়েতে, ইজি ওয়েতে, বইতে প্রচুর কথাবার্তা লেখা রয়েছে, সব লেখা রয়েছে, কিন্তু আমি একেবারে ইজি ওয়েতে তোকে বলছি, তুই পরপর দেখে যা, যে কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারবি, আমি এটা গ্যারান্টি দিতে পারি। কারণ কেমিস্ট্রিটা তুই বুঝছিস, কেমিস্ট্রিটা তুই শিখছিস, থিওরিটা তুই বুঝছিস, মুখস্থ ব্যাপার নেই এখানে, কোনো মুখস্থর ব্যাপার নেই। মুখস্থ করলে কিন্তু বিপদ হয়ে যাবে, মুখস্থ করে কোনো রিয়াকশনের প্রোডাক্ট মনে রাখতে পারবি না, কারণ পরীক্ষায় তোকে এইভাবে দেবে না। তুই আসলে রিয়াকশনগুলো বুঝতে থাক, কনসেপ্ট ক্লিয়ার কর, তাহলে সব রকমের পরীক্ষায় হবে। নেক্সট আমি চলে আসছি যে অ্যালকিল হ্যালাইড থেকে তৈরি করতে চাইছিলাম, কিন্তু অ্যালকিল হ্যালাইড থেকে যে তৈরি করব একটা মেথড বলেছি ওয়ার্চ রিয়াকশন, কিন্তু আমরা এখন সেকেন্ড আর একটা মেথডে চলে এলাম, সেটা হচ্ছে রিডাকশন অফ অ্যালকিল হ্যালাইড। রিডাকশন করে অ্যালকিল হ্যালাইডকে রিডাকশন মানে তো বুঝিসই, তো সেই রিডাকশন করে মানে হাইড্রোজেন অ্যাড করে বা অক্সিজেন সরিয়ে দিয়ে, অক্সিজেন তো এখানে নেই, তাহলে হাইড্রোজেন অ্যাড করেই করতে হবে। তো রিডাকশন করে আমরা এই অ্যালকিল হ্যালাইডকে আমরা অ্যালকেনে কনভার্ট করব। তো চল দেখি কিভাবে রিডাকশন করা যেতে পারে। আর রিডাকশন করতে গেলে তো অবশ্যই জানিস যে একটা রিডিউসিং এজেন্ট লাগবে যেই কাজটা করবে। তো কি রিডিউসিং এজেন্ট ইউজ করা যেতে পারে সেটাও আমরা জানবো। তো রিডাকশন অফ অ্যালকিল হ্যালাইড পড়তে গিয়ে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেথড ফর দ্য রিডাকশন। তো রিডাকশন আমরা করছি, রিডাকশন সিম্পল ব্যাপার, কোথায় কি হবে দেখ ভালো করে, সিম্পল ব্যাপার আমি তোকে দেখাচ্ছি, তুই দেখ। RX অ্যালকিল হ্যালাইড, তো সবসময় মনে রাখতে হবে যে রিডাকশন যখন করতে হবে তখন কিন্তু এটা লিভ করবে চলে যাবে, কিন্তু কেউ তো আসবে, সে কে না হাইড্রোজেন, কেউ আসবে, এটা হচ্ছে ইনকামিং। কোথা থেকে আসবে না ফ্রম রিডিউসিং এজেন্ট,
তার মানে আমি যে হ্যালোজেনটা থাকবে, এই হ্যালোজেনটাকে সরিয়ে দিয়ে তার জায়গায় একটা ফটাকসে হাইড্রোজেন বসালেই আমার সমস্যার সমাধান। আমি একটাই জিনিস বুঝি যে আর এখানে কিছু হচ্ছে না, আর গ্রুপটা কিছু চেঞ্জ হচ্ছে না, শুধু হ্যালোজেনের জায়গাতে একটা হাইড্রোজেন আমি বসাবো। দুটো হ্যালোজেন থাকলে দুটো হাইড্রোজেন বসাবো, হ্যালোজেনের জায়গায় হাইড্রোজেন আমি বসিয়ে দেবো, আর বাকিটা HX হয়ে যাবে। কারণ এখানে হাইড্রোজেন যখন বসাবো নিশ্চয়ই তার একটা কাউন্টার পার্ট হাইড্রোজেন থাকবে। এক্স কোথায় যাবে? এক্স তো আর একা রাস্তায় ঘুরে বেড়াতে পারে না, তো এক্স এরও তো ব্যবস্থা করতে হবে, তো HX তৈরি হয়ে যাবে। তো সেটা একটা স্পেসিফিক্যালি রিয়াকশন দেখলে তো এক্স জেনারেলি ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিন হবে। তো রিডিউসিং এজেন্ট অবশ্যই লাগবে, একটু হিট করতে লাগে, তো রিডিউসিং এজেন্ট অবশ্যই লাগবে। তো আমরা এটা জানার চেষ্টা করব যে কি রিডিউসিং এজেন্ট দিয়ে, কারণ একটা কাগজে রিডিউসিং এজেন্ট লিখে ফেলে দিলে তার হবে না, রিডিউসিং এজেন্ট একটা ইউজ করতে হবে ওখানে, যে এই রিডিউসিং এজেন্টটা থেকেই কিন্তু হাইড্রোজেনটা আসবে, সেটাই সাপ্লাই করবে, সেটাই কিন্তু অর্গানিক কম্পাউন্ডের মধ্যে ঢুকবে। শুধু তাই নয়, সেটার একটা পার্ট কিন্তু হ্যালোজেনের সাথেও জুড়বে, HX তৈরি হয়ে যাবে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো আমরা সেই ব্যাপারটা একটু দেখে নিই যে কি কি রিএজেন্ট ইউজ করা যাবে। ভ্যারাইটি অফ রিডিউসিং এজেন্ট ক্যান বি ইউজ। তো ভালো করে এসব জিনিসপত্রগুলো মনে রাখতে হয়, ভালো করে বুঝতে হয়। তো ভ্যারাইটি অফ রিডিউসিং এজেন্ট আমরা ইউজ করতে পারি এই প্রসেসে। কি কি রিডিউসিং এজেন্ট ইউজ করতে পারি চল একবার তাড়াতাড়ি করে দেখে নে। যে জিঙ্ক HCl, হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ প্যালাডিয়াম অ্যান্ড platinum, Hi in presence of red phosphorus, Zinc couple, Zn-Cu couple and alcohol, and lithium aluminum hydride or sodium borohydride. There are so many different types of reducing agent you can use for this purpose. এই প্রসেসে কিন্তু যে কোনো একটা ইউজ করতে পারো, এর মধ্যে যে কোনোটা ইউজ করতে পারো, কোনো প্রবলেমের কিছু নেই, কোনো সমস্যার কিছু নেই। যে কোনোটা ইউজ করলে রিয়াকশন কি হবে সেটা আগেই তোকে আমি বলে দিয়েছি, যে হ্যালোজেন চলে যাবে, তার জায়গায় কিন্তু একটা হাইড্রোজেন চলে আসবে, এবং ইভেন হ্যালোজেনের সাথেও কিন্তু একটা হাইড্রোজেন জুড়ে যাবে। তো এই সমস্ত রিডিউসিং এজেন্ট ইউজ করা ফর দ্য রিডাকশন অফ অ্যালকাইল হ্যালাইডস। তো এই যে রিডিউসিং এজেন্ট গুলো তুই ইউজ করছিস, এবং আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে রিডিউসিং এজেন্ট ইউজ করলে কি হচ্ছে না হচ্ছে। তো বন্ডটা কিন্তু ব্রেক করছে, দেখ কিভাবে। আমি তোকে ছোটখাটো ব্যাপারগুলোকে বোঝাতে যাবো, কারণ আমি প্রেজেন্টেশন সেভাবেই করেছি যাতে করে তুই বুঝতে পারিস যে কোথায় অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে। কারণ অর্গানিকে এটাই খুব গুরুত্বপূর্ণ। রিয়াকশন বইতে যেরকম লেখা আছে এরকম ফটাকসে পড়ে যাবি না, ভালো করে খেয়াল করে দেখবি যে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে। তুই এই দুটো হাইড্রোজেন, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে হাইড্রোজেন মানে কি? দিস ইজ কল্ড ন্যাসেন্ট হাইড্রোজেন। ন্যাসেন্ট হাইড্রোজেন মানে কি? এই যে জিঙ্কু আছে, এটা অ্যালকোহলের সাথে রিয়াকশন করে, এই দেখ জিঙ্ক কপার কাপল, জিঙ্ক কপার কাপল অ্যালয়, এটা অ্যালকোহলের সাথে রিয়াকশন করে হাইড্রোজেন প্রডিউস করে, হাইড্রোজেন তৈরি করে। তো সেই হাইড্রোজেনই কিন্তু এখানে চলে এসছে। তো হাইড্রোজেন দুটো লিখেছি, এদিকে একটা এদিকে একটা। তো একে একটা দিয়েছি, তুমি একটা নাও, তুমি একটা নাও, যাও তুমি নিয়ে বেরিয়ে চলে যাও। তো একে একটা CH3 ছিল, তাহলে ওকে একটা হাইড্রোজেন দেওয়া হয়েছে, দেখ CH4 হয়ে গেছে, আর একটা HI হয়ে গেছে। তো ধর এখানে CH3 CH2Br আছে, তাহলে একে দে একটা, একে দে একটা, তুমি একটা নাও, তুমি একটা নাও, যাও। তো CH3 হয়ে গেছে, দেখ CH3 ছিল, আর এখানে CH2 ছিল, CH2 এর সাথে একটা হাইড্রোজেন জুড়েছে CH3, আর এদিকে HBr হয়েছে। সো সিম্পল, ভেরি ইজি ব্যাপার। এখানে হাইড্রোজেন কোথা থেকে এলো না? সবাই জানে জিঙ্ক আর HCl রিয়াকশন করে ZnCl2 প্লাস হাইড্রোজেন হয়। তো হাইড্রোজেন ডাইরেক্টলি আজকাল ইউজ করা হয় না, দিস ইজ কল্ড ইনসিটু। ইনসিটু মানে কি? যখন দরকার পড়বে তখন ইন সিচুয়েশন, in situ, that means in situation মানে যখন দরকার পড়বে তখনই আমরা হাইড্রোজেন গ্যাসটা আমরা ইউজ করব না, রাদার জিঙ্ক HCl দিয়ে দিলাম, দে রিঅ্যাক্ট উইথ ইচ আদার, প্রডিউসেস হাইড্রোজেন। তো সেই হাইড্রোজেন অনেক ভালো, ন্যাসেন্ট হাইড্রোজেন, হাইলি রিঅ্যাক্টিভ। ন্যাসেন্ট হাইড্রোজেন ইজ মাচ মোর রিঅ্যাক্টিভ দ্যান মলিকুলার হাইড্রোজেন। তো ন্যাসেন্ট হাইড্রোজেন সবে তৈরি করে নেওয়া, টাটকা টাটকা তৈরি করলাম। অনেক স্টুডেন্ট বলে স্যার ইনঅর্গানিক কেমিস্ট্রি স্যার পড়ছি না এখন। কেন? ওয়াই? কেন পড়ছিস না?
না স্যার পড়লেই তো ভুলে যাবো, পড়বো না, পরীক্ষার আগের দিন রাত্রিবেলা পড়বো। তারপরে ইনসিটু কিছু কাজের কাজ হয় না, পরীক্ষার আগের দিন রাত্রিবেলা ঘুম পেয়ে যায়, হ্যাঁ কালকে সকালবেলা পড়বো, আর সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেছি, আর ঠিক আছে স্নান করে নিই, তারপরে খাওয়ার টেবিলে খেতে খেতে একটু পড়ে নেবো। আর তোর ভালোভাবে খাই তো, এখন মন দিয়ে খাই, ঠিক আছে স্কুলে যেতে যেতে বাবার বাইকের পিছনে বসে পড়তে পড়তে চলে যাবো। বাবার বাইকের পিছনে বসেও সেটা পড়া হলো না, যাই ঠিক আছে স্কুলে যাই, আধ ঘন্টা আগেই তো পৌঁছে যাচ্ছি, ওই আধ ঘন্টায় পড়ে নেবো। তাও দেখলাম যে জ্যামে ট্যামে যা গেল না, দেরি হয়ে গেল। ঠিক আছে হলে একটু উল্টে পাল্টে দেখে নিলেই হয়ে যাবে, ওখানে পড়ে নেবো। এরকম করতে করতে দেখা যাবে যে কিছুই পড়া হলো না। ইনসিটু পড়াশোনাতে কাজে লাগে না, আগে থেকেই পড়তে হয়, আগে থেকে পড়তে হয়। মাধ্যমিক লেভেল বা সেকেন্ডারি লেভেল কিন্তু হায়ার সেকেন্ডারি লেভেলের চাইতে ডিফারেন্ট আছে, এটা মনে রাখতে হবে। ন্যাচারালি এখানে আমি তোকে বললাম যে জিঙ্ক কপার অ্যালকোহল সঙ্গে সঙ্গে রিয়াকশন করে হাইড্রোজেন দিচ্ছে, তুই বলবি হাইড্রোজেন কোথা থেকে আসে? আরে ওরা রিয়াকশন করে, মেটাল অ্যালকোহল রিয়াকশন করে কিন্তু হাইড্রোজেন দেয়, বা জিঙ্ক HCl রিয়াকশন করে হাইড্রোজেন প্রডিউস করে, সিম্পল ব্যাপার। তো সেই হাইড্রোজেন ওখানে কিন্তু রিয়াকশনে পার্টিসিপেট করছে, যে কথাটা আমি বললাম সেটা, এবং কোথায় সরে যাচ্ছে, এই হ্যালোজেনগুলো চলে যাচ্ছে, এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন, এবং প্রোডাক্টগুলো তুই দেখতে পাচ্ছিস, আমি তোকে প্রোডাক্ট বুঝিয়ে যাচ্ছি যে কিভাবে রিয়াকশনগুলো হয়েছে। এছাড়াও আমরা একটা রিয়াকশন দেখা আছে যেখানে কিনা HI, এখানে কি না, এখানে কিন্তু তোর দুটো HI রিয়াকশন করেছে, তো দুটো HI, একটা H এখানে, এদিকে এদিকে একটা H এদিকে, আর এই আয়োডিনটা কিন্তু এখান থেকে যে আয়োডিন বেঁচেছে, এখান থেকে আয়োডিন বেঁচেছে, এরা কিন্তু জুড়ে গিয়ে I2 তৈরি করেছে। এখানে কিন্তু কেসটা একটু গোলমেলে হয়েছে, HBr হয়েছে, এর সাথে H ঢুকেছে, তার মানে বিআর এর সাথে একটা H ঢুকেছে। তাহলে আমরা তো বরাবর এরকম হাইড্রোজেন আর হাইড্রোজেন জুড়ে দিচ্ছিলাম, তাহলে এখানে তো দুটো আয়োডিন হয়েছে, তা সেই আয়োডিনটা কিন্তু I2 হয়ে বেরোতে হবে, দেখতেই হবে যে কিভাবে কোন পার্টটা রিয়াকশন করছে। কিন্তু এখানে আরো একটা জিনিস কিন্তু লক্ষণীয় ভাবে এখানে দেখতে হবে, যে রেড ফসফরাস 424 কেলভিন, রেড ফসফরাসটা কিন্তু এখানে লাগছে কাজে, রেড ফসফরাস। তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমরা HI ইউজ করলাম, একদিকে হাইড্রোজেন ইউজ হলো, রেড ফসফরাসটা কিন্তু এখানে কি কাজে লাগছে, রেড ফসফরাস? দেখ, what is the purpose, this is important, what is the purpose of red phosphorus in reduction of alkyl halide with HI? আরে বাবা HI দিয়েই তো হয়ে যায়, তো কেন আমরা আবার আমরা এখানে রেড ফসফরাসটা কেন ইউজ করছি না? এই রিয়াকশনটা যদি এরকম ধরনের রয়েছে, ধর CH3Br রিয়াকশন করলাম রেড ফসফরাস HI এর সাথে, CH3 তার সাথে H প্লাস HBr প্লাস আয়োডিন, এটা আবার উল্টো দিকে রিয়াকশন করিয়ে দেবে। যদি এই আয়োডিন থাকে, আয়োডিন আবার এর সাথে রিয়াকশন করে আবার CH3I এরকম তৈরি করে দেবে। আমি রিয়াকশন পড়াবার সময় আমি তোকে বলছি, otherwise reaction will be reversible and the alkane will converted into alkyl halide again. তো আয়োডিনটা রেড ফসফরাস কি করবে না, এই রেড ফসফরাস এটা আয়োডিনের সাথে রিয়াকশন করে Pi3 বলে একটা কম্পাউন্ড তৈরি হবে এবং রিমুভস হবে। Pi3 বলে কম্পাউন্ড, আয়োডিনকে ওখানে থাকতে দেবে না, আয়োডিনটা যদি থাকে তাহলে আয়োডিন আবার ব্যাকওয়ার্ড রিয়াকশন করে দেবে, হ্যালোজেনগুলো অ্যালকেনের সাথে রিয়াকশন করে, রিভার্সিবল রিয়াকশন, উল্টো দিকে রিয়াকশনটা নিয়ে চলে আসে। আমরা রিভার্সিবিলিটি পড়িয়েছি,
রিভার্সিবল রিয়াকশন দেখবি আজকে আমি কয়েকটা নোটস শেয়ার করেছি তোদের সাথে। আমি বেসিক কনসেপ্টকে রিভিশন করাবো বলে আমি দিয়ে রেখেছি বেসিক কনসেপ্টটা তোদেরকে পড়ার জন্যে। তারপরে আমাকে মনিকা ফোন করে বলেছে যে আমাদেরকে যদি থার্মোডাইনামিক্স এবং ইকুইলিব্রিয়ামটা দেন তাহলে ভালো হয়। তাহলে তারপরে আমি আবার বসে থার্মোডাইনামিক্স ইকুইলিব্রিয়াম পাঠিয়ে দিয়েছি। সব চ্যাপ্টারই আমি বসে বসে পাঠিয়ে দেব, সব নোটসগুলো রেডি ফেডি করে এদিক ওদিক করে যেটা তুই পড়বি ওখানে ওয়ার্ড ফরম্যাটে সব দেওয়া রয়েছে। তো ন্যাচারালি তুই ডাউনলোড করে প্রিন্ট আউটও করে নিতে পারবি কয়েকটা করে পাতা, কারণ এগুলো তো আর প্রিন্ট আউট করতে পারবি না, এগুলো তো প্রেজেন্টেশনের জন্য দেওয়া থাকে, এগুলো তো অনেক কম দেওয়া থাকে, তো ওখানে অনেক বেশি লেখা রয়েছে কিন্তু অল্প জায়গার মধ্যে লেখা রয়েছে। প্রেজেন্টেশন আলাদা জিনিস আর ওটা আলাদা জিনিস। তো স্টাডি মেটেরিয়াল ওটা পড়তে তোর কাজে লাগবে, সেই জন্য ওটা দেয়া আছে। তবে দুটো জিনিসই তোকে পড়তে হবে, সব জিনিস এতে খানিকটা আছে ওতে খানিকটা আছে এরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া রয়েছে। এরকম ব্যাপারটা নয় যে এটা পড়লেই শুধু হয়ে যাবে, কারণ এত কেমিস্ট্রি এত ইনফরমেটিভ যে সব জিনিসই একসাথে একটা জায়গার মধ্যে দেওয়া যায় না, তাই ঘুরিয়ে ফিরিয়ে দেয়া হয়। আমি কিছুটা হাতে লিখি, কিছু জিনিস পিডিএফ এর মধ্যে থাকে, কিছুটা এখানে থাকে, কিছুটা নোটসের মধ্যে দেওয়া হয়, সব মিলিয়েই আর কি। প্লাস বই তো তোদের কাছে থাকছেই, তো এগুলো মিলে পড়লে কিন্তু প্রচুর এনাফ ইনফরমেশন তোর কাছে হয়ে যাবে, তো সেটা খেয়াল রাখিস। আমরা এই কথা বললাম যে রেড ফসফরাস কেন কাজে লাগে, এখানে রেড ফসফরাসের ইম্পর্টেন্সটা কোথায় সেটার কথা বললাম। চলে আসছি আমরা গ্রিগনার রিএজেন্ট। এই গ্রিগনার রিএজেন্ট, এই রিএজেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাদের অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এই সমস্ত হাইড্রোকার্বন পড়া হয়ে গেছে তারা জানে যে স্কুলে নিশ্চয়ই এটা যথেষ্ট ইম্পর্টেন্স দিয়ে পড়ানো হয়েছে। তো গ্রিগনার রিএজেন্ট আমরা ইউজ করে অ্যালকিল হ্যালাইড থেকে কিভাবে আমরা অ্যালকেন বানাতে পারি, কারণ অ্যালকেন বানানোর যে টেকনিক সেটা কিন্তু অ্যালকিল হ্যালাইড থেকে অনেকগুলো প্রসেস আছে। আমি তো রিডিউসিং এজেন্ট দিয়ে অনেকগুলো বললাম, যে কোনো রিডিউসিং এজেন্ট তুমি ইউজ করতে পারো, এইচআই বলেছি, তারপরে হাইড্রোজেন এইসব বলেছি, অনেকগুলো সবগুলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সোডিয়াম বোরোহাইড্রাইড এগুলো সব। গ্রিগনার রিএজেন্ট হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা টেকনিক, যে গ্রিগনার রিএজেন্ট দিয়ে কিভাবে বানানো যেতে পারে। গ্রিগনার রিএজেন্ট মনে রাখবি যে গ্রিগনার রিএজেন্টটা কি। প্রথমে গ্রিগনার রিএজেন্ট কোন রিএজেন্ট, তোকে বললো হোয়াট ইজ গ্রিগনার রিএজেন্ট, তুই তো তখন নিশ্চয়ই ভাবে বলবি না যে গ্রিগনার যে রিএজেন্টটা বানিয়েছিলেন তাকেই বলে গ্রিগনার রিএজেন্ট, এই কথা বলবি না, খাতা ছুঁড়ে ফেলে দেবে। গ্রিগনার রিএজেন্ট মানে কি, গ্রিগনার যে রিএজেন্ট বানিয়েছিলেন তাকে বলে গ্রিগনার রিএজেন্ট। এটা লেখার দরকার নেই, কোনোদিনই লেখার দরকার নেই, কারণ এটা লিখে কোনো লাভ নেই, কোনো গোল্লা ছাড়া আর কিছু পাবি না, অক্সিজেন অ্যাটম পাবি। তো এটা নিশ্চয়ই তুই লিখবি না, তাহলে তুই কি লিখবি না, গ্রিগনার রিএজেন্ট হচ্ছে আর আর এমজি এক্স। আর হচ্ছে কি অ্যালকাইল, এমজি ম্যাগনেসিয়াম হ্যালাইড, মানে একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, ম্যাগনেসিয়াম থাকবে, একটা হ্যালোজেন থাকবে, জেনারেলি এটা ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। তো কিভাবে তৈরি করবি, প্রিপারেশন, প্রথমে অ্যালকিল হ্যালাইডটা আরেকটা নিতে হবে, ম্যাগনেসিয়াম, ভালো করে দেখ, ড্রাই ইথার, এটা ড্রাই ইথার, যেখানে ড্রাই লেখা থাকবে ড্রাই লিখবি, কারণ গ্রিগনার রিএজেন্ট জলের সাথে রিয়াকশন করে। তারপরে স্টেপেই জলের সাথে রিয়াকশন দেখানো রয়েছে, ড্রাই ইথার আর এমজিবিআর। তারপরে যদি এতে তুই জল দিয়ে দিস তাহলে আর এইচ মানে অ্যালকেন আর এমজিওএইচ বিআর তৈরি হয়। তো গ্রিগনার রিএজেন্ট হাইলি রিঅ্যাক্টিভ অ্যান্ড ইজিলি ডিকম্পোজড বাই ওয়াটার, এ নিয়ে আমি তোকে বলছি। কিন্তু গ্রিগনার রিএজেন্টটা কি প্রথমে জানতে হবে, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। সেটা তো কি করে বানাতে হয় না, অ্যালকিল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম দিয়ে ড্রাই ইথার মিডিয়ামে যখন রিয়াকশন করবি তখনই সেখানে তৈরি হবে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তাতে শুধু জল অ্যাড করে দে, তাহলেই তুই অ্যালকেন পেয়ে যাবি। যেমন অ্যালকিল হ্যালাইডটা নিবি সেই অনুযায়ী তোর অ্যালকেনটা তৈরি হবে, শুধু তুই ওয়াটার অ্যাড করে দিবি ইউজ অফ গ্রিগনার রিএজেন্ট দিয়ে। কিন্তু এই ব্যাপার স্যাপারগুলো নিয়ে আরো আমি তোকে কয়েকটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে এই রিএজেন্টটা এমনই একটা ইম্পর্টেন্ট রিএজেন্ট যে রিএজেন্টটা দিয়ে যে কোনো অর্গানিক কম্পাউন্ড বানানো যায়,
যে কোনো গ্রুপ অফ কম্পাউন্ড, অ্যালডিহাইড হোক, কিটোন হোক, অ্যালকোহল হোক, এস্টার হোক, অ্যামাইড হোক, অ্যাসিড ক্লোরাইড হোক, সব কম্পাউন্ড কিন্তু এর থেকে বানানো যায়। এরকম একটা ইম্পর্টেন্ট রিয়েজেন্ট যিনি বানিয়েছিলেন তাকে নিশ্চয়ই তোর দেখতে ইচ্ছা করছে যে সেই ভদ্রলোককে, যিনি কিনা নোবেল প্রাইজ পেয়েছিলেন এই রিয়েজেন্টটা বানানোর। তো সেটা অবশ্যই আমরা শেয়ার করব যে এই সেই ভদ্রলোক ভিক্টর গ্রিগনার্ড received Nobel Prize in 1912 for the discovery of Grignard reagent. This is very important information. এগুলো জানার দরকার। সবকিছু যে পরীক্ষায় আসবে এরকম ব্যাপারটা নয়, কিন্তু ভিক্টর গ্রিগনার্ড কিন্তু এটা 1912-এ নোবেল প্রাইজ পেয়েছিলেন এই রিয়েজেন্টটা বানানোর জন্য, যে রিয়েজেন্টটা তুই আজকে 100 বছর বাদে, মানে জাস্ট 1912-এ উনি করেছিলেন। আর এটা 2021, 12-এর উল্টে দে, 21-এ তুই পড়ছিস, 109 বছর বাদে তুই এটা পড়ছিস, যে ভদ্রলোক অতদিন আগে এটা বানিয়ে গেছেন। তো এই ভদ্রলোক নোবেল প্রাইজ পেয়েছিলেন, যে ভদ্রলোককে বাঁদিকে দেখতে পাচ্ছিস তুই, ইনি একজন বিখ্যাত সায়েন্টিস্ট ভিক্টর গ্রিগনার্ড, এবং ইনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1912-এ ফর দ্য ডিসকভারি অফ দিস গ্রিগনার্ড রিয়েজেন্ট। তো আমি এই গ্রিগনার্ড রিয়েজেন্টটা, এই রিয়াকশনটা যেটা, সেটা নিয়ে একটু কয়েকটা কথা বলছি, সেটা দেখ। আমি রিয়েজেন্টটা নিয়ে কয়েকটা কথা বলতে চাইছি। সেটা হচ্ছে যে আমি তোকে কি বলেছি না, আমি তোকে বলেছি যে RMgX, দিস ইজ গ্রিগনার্ড রিয়েজেন্ট। তো আর এর জায়গায় আমরা দিলাম CH3 MgBr। বলা হয়েছে এতে জল অ্যাড করলে কি হবে না, CH4 প্লাস MgOH-Br। তো আমি ব্যাপারটা তোকে বুঝিয়ে বলছি, সেটা হচ্ছে CH3 MgBr, এটা ম্যাগনেসিয়াম হচ্ছে হাইলি পজিটিভ, তাই ম্যাগনেসিয়ামের মাথায় পজিটিভ হবে, কিন্তু কার্বনের মাথায় নেগেটিভ হবে, বিকজ উইথ রেসপেক্ট টু ম্যাগনেসিয়াম কার্বন ইজ ইলেকট্রোনেগেটিভ। কার্বন নেগেটিভ নয়, কিন্তু ম্যাগনেসিয়ামের সাথে যখন বন্ডেড রয়েছে তখন কিন্তু ওটা নেগেটিভ হিসাবে বিহেভ করবে, কারণ এটা হচ্ছে রিলেটিভ প্রপার্টি। আর জলের মধ্যে H প্লাস এবং OH মাইনাস পার্ট রয়েছে। তো পজিটিভ সে কোন দিকে যাবে, পজিটিভ সে নেগেটিভের দিকে যাবে, এবং নেগেটিভ পজিটিভের দিকে যাবে। তাহলে CH3 তার সাথে H প্লাস জুড়লো, তার মানে হয়ে গেল কি CH4, আর MgBr আর তার সাথে OH-টা জুড়েছে, MgOH-Br। তাহলে পরিষ্কার বুঝতে পারছিস যে CH3 পার্টটার সাথে যদি এই H-টা জোড়ে তাহলে CH4 হলো, আর MgBr যে পার্টটা রয়েছে সেটা পজিটিভ, তাই নেগেটিভটা তার সাথে জুড়েছে, MgOH-Br হয়ে গেল। খুব সিম্পল ব্যাপার। তোকে যদি অন্য কোনো কম্পাউন্ড দেয় তাহলেও তুই খুব সহজেই তুই এসব ম্যানেজ করতে পারবি। ধর CH3 MgBr, এতে জল দিলে তোকে যদি বলে কি হবে, তুই এটাকে ধরবি মাইনাস আর এটাকে ধরবি প্লাস, জলকে ভেঙে নিবি H প্লাস OH মাইনাস, প্লাসকে তুই মাইনাসের সাথে জুড়বি, মাইনাসকে তুই প্লাসের সাথে জুড়বি, জুড়ে এখানে CH3 ছিল, তার সাথে আর একটা H জুড়ে দিবি, CH2 করে দিবি, আর MgOH-Br করে দিবি। কত সিম্পল ব্যাপার, যে শুধু জাস্ট জল অ্যাড করে দে, রুম টেম্পারেচারে ওয়াটার অ্যাড করে দে, এখান থেকে কিন্তু গ্রিগনার্ড রিয়েজেন্টে বাই দ্য অ্যাডিশন অফ ওয়াটার, শুধুমাত্র জল অ্যাড করেই তুই এখান থেকে তৈরি করে ফেলতে পারিস, সেটা হচ্ছে অ্যালকেন তৈরি করতে পারিস। কার্বনের মাথায় কিন্তু নেগেটিভ চার্জ থাকবে, গ্রিগনার্ড রিয়েজেন্টে নেগেটিভ ক্যারেক্টার ও শো করবে। জলের পজিটিভ পার্ট মানে H প্লাস পার্টটা কার্বনের নেগেটিভ পার্ট কার্বনের সাথে জুড়বে, আর ম্যাগনেসিয়ামের সাথে জুড়বে কিন্তু OH-টা। এটাই আমি তোকে বললাম। তো গ্রিগনার্ড রিয়েজেন্ট এই ভদ্রলোক কিন্তু এই জিনিস করেছিলেন, এবং তার দিয়ে কিন্তু অ্যালকেন বানানো যেতে পারে। তো আমরা চলে আসছি নেক্সট আজকে
প্রিপারেশন অফ অ্যালকেন ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড মানে যার মধ্যে COOH এই গ্রুপটা থাকে, দিস ইজ কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিড থেকে তুই কি করে অ্যালকেন বানাবি, অ্যালকেন প্রিপেয়ার করবি, সে কথাই আমি তোকে বলবো। তো কার্বক্সিলিক অ্যাসিড থেকে যখন তুই অ্যালকেন তৈরি করতে যাচ্ছিস তখন কিন্তু সেখানে কি না, তিনটে মেথড আছে যেটা দিয়ে তুই অ্যালকেন বানাতে পারিস। তিনটে পসিবল মেথড আছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে, তিনটে পসিবল মেথড আছে। একটা হচ্ছে কি ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন মেথডটার নাম কি আমি তোকে বলছি। আর একটা হচ্ছে কি কোলব, কোলব মানে বাংলা বইতে থেকে কলবে, কলবে লেখা থাকে, তো কোলব এটার নাম হচ্ছে কোলব। অনেকে বলে কলবে চলবে, তো কোলব, নট কলবে, নট কোলব, KOLBE, কোলব। আর আরেকটা হচ্ছে কি না রিডাকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। সো ইউ ক্যান প্রিপেয়ার অ্যালকেন স্টার্টিং ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড বাই 3 ডিফারেন্ট মেথডস। তিনটে ডিফারেন্ট মেথডে তুমি তৈরি করতে পারো। ওয়ান ইজ ডিকার্বক্সিলেশন, অ্যানাদার ওয়ান ইজ কোলস মেথড, থার্ড ওয়ান ইজ দ্য রিডাকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। এই তিনটে মেথড দিয়ে তুমি তৈরি করতে পারো। তো আমরা চল মেথডগুলো ডিসকাস করি, আমাদের কাজ যেটা সেটা করতে হবে। তো এখানে আমরা চলে আসছি ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মানে কি? ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে রিমুভাল অফ CO2। CO2 কে কোনো রকম ভাবে আমি রিমুভ করে দেবো। তো ডিকার্বক্সিলেশন, ডি কথাটার মানে হচ্ছে রিমুভাল, রিমুভাল। আর কার্বক্সিলেশন মানে COO এই পার্টটাকে আমি রিমুভ করে দেব। কিভাবে করব না, এখানে যে রিয়েজেন্টটা ইউজ করা হয় সেই রিয়েজেন্টটা হচ্ছে কি, রিয়েজেন্ট হচ্ছে কি না সোডা লাইম। রিয়েজেন্ট যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে সোডা লাইম। তুই কই সোডা লাইম তো লেখা নেই, আপনি তো হাতে লিখলেন না, লেখা নেই, কারণ সোডা লাইম মানেই হচ্ছে মিক্সচার অফ NaOH প্লাস CaO, এটাই হচ্ছে সোডা লাইম বোঝায়। NaOH আর CaO এর মিক্সচার যেটা, সেটা সোডা লাইম। তো আমাকে কি নিয়ে শুরু করতে হবে না, সোডিয়াম বা পটাশিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড অর ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড মানে কি, অর্গানিক অ্যাসিড গুলোকে, বড় কার্বনের চেনের অ্যাসিড গুলোকে বলে ফ্যাটি অ্যাসিড, অথবা কার্বক্সিলিক অ্যাসিড COOH গ্রুপ। তো একটা অ্যাসিড মানে কি COOH, এটা হচ্ছে অ্যাসিড। তার সোডিয়াম সল্ট মানে তাতে যদি তুই সোডিয়াম হাইড্রোক্সাইড দিস তাহলে তার সোডিয়াম সল্ট। কিভাবে রিয়াকশনটা হবে, কিভাবে হবে না, হবে হচ্ছে এই RCOO হয়ে গেছে। যখনই তুই সোডিয়াম হাইড্রোক্সাইড দিবি তখন এই হাইড্রোজেন চলে গিয়ে তার জায়গায় Na চলে আসবে, RCOO। তো এখান থেকে একটা সোডিয়াম কার্বনেট তৈরি হবে। কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর, একটা সোডিয়াম কার্বনেট তৈরি হয়ে যাবে। সোডিয়াম কার্বনেট কিভাবে তৈরি হবে দেখ, এই জিনিসগুলোই গুরুত্বপূর্ণ। NaOH এর O আর Na, আর এদিকে Na আর COO, তাহলে Na2, এই দুটো Na2CO3, এই দেখে Na2CO3 তৈরি হয়েছে। তো এখানে Na2CO3 তৈরি হয়েছে, তার মানে এর মধ্যে একটা কার্বন চলে গেছে। তো হিয়ার দ্য অ্যালকেন ফর্ম contains 1 carbon less than কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড এখানে যা কার্বন আছে এই কার্বনটা তো কমে গেছে, কারণ এই কার্বনটা এখানে চলে গেছে, তাহলে অ্যালকেনে কিন্তু কার্বন নাম্বার কমে গেছে। একে বলে ডিগ্রেডেশন রিয়াকশন, ডিগ্রেডেশন রিয়াকশন বা ডিসেন্ডিং রিয়াকশন। যেসব রিয়াকশনে কার্বন নাম্বার ডিক্রিজ করে, কার্বন নাম্বার কমে যায়, সেটা কে বলে ডিসেন্ডিং রিয়াকশন।
দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে তো সোডা লাইম আমি নিয়েছি, তো এনএওএইচই তো দেখতে কাজ করছে, এ তো কিছু কাজই করছে না, সিএও তো কিছু কাজই করছে না। না, সিএও কাজ না করলে তো আমি শুধু সোডিয়াম হাইড্রোক্সাইডে নিতাম, তাহলে তো আর এনএও সিএও নিতাম না, সোডা লাইম নিতাম না, শুধু সোডিয়াম হাইড্রোক্সাইডই নিতাম। বেসিক্যালি কি হয় না, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড থাকলে কি হয়, ওর অ্যাক্টিভিটি বাড়ায়, ডিকার্বক্সিলেটিং অ্যাক্টিভিটি ইনক্রিজ করায় ক্যালসিয়াম অক্সাইড। তো ডিকার্বক্সিলেটিং অ্যাক্টিভিটি ইনক্রিজ করানোর জন্য, এই যে রিমুভাল করানোর জন্য, ইনক্রিজ করানোর জন্য ওর মধ্যে দিতে হয়। আমি এ নিয়ে পরেও আমি তোকে বলবো, পরে আর একটা কেস রয়েছে সেটাতেও আমি বলবো, কারণ সেটা একটু অন্য রকমের টাইপের ব্যাপার। কিন্তু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য তার সাথে ক্যালসিয়াম অক্সাইডও থাকে, এবং এটা হচ্ছে সোডা লাইম, এই মিক্সচারটাকে বলে সোডা লাইম মিক্সচার অফ এনএওএইচ সিও। এখানে কার্বন নাম্বার ডিক্রিজ করছে, কিভাবে কার্বন চেন এখানে কমে যাচ্ছে এবং কি তৈরি হচ্ছে না তৈরি হচ্ছে সেটা নিশ্চয়ই তুই দেখতে পাচ্ছিস। তো ডিকার্বক্সিলেশন রিয়াকশনের কথা আমি তোকে বললাম, যে রিয়াকশনটা দিয়ে তুই অ্যালকেন বানাতে পারিস, অ্যালকেন তৈরি করতে পারিস। এখানে আমরা এরকম কিছু এক্সাম্পল দিয়েছি, দেখ সোডিয়াম অ্যাসিটেট, তাহলে NaO সি ডবল Na বেরিয়ে গেল, তাহলে এই হাইড্রোজেনটাকে ধরে এর সাথে জুড়ে দিলি, তাহলে হয়ে গেল CH4। এখানে দেখ C2H5 রয়েছে, তাহলে এটুকু অংশ বেরিয়ে গেল, তাহলে হাইড্রোজেনটাকে এমনি পড়ে থাকবে, এর সাথে ধরে জুড়ে দিলি, তাহলে এখানে এটা তৈরি হচ্ছে Na2CO3। জাস্ট এভাবে তুই পড়বি রিয়াকশন গুলো, তোর কিছু অসুবিধা হবে না, তুই দেখেই বুঝতে পারবি যে কি প্রোডাক্ট হতে চলেছে। আমি তোকে সবসময় বলবো যে কোনো রিয়াকশন মুখস্থ করবি না, যখন পড়বি তুই ভাববি যে কোন কোন জায়গা থেকে কোন কোন অংশটা বাদ যাচ্ছে এবং কি তৈরি হচ্ছে। ইনঅর্গানিকে এসব করা যায় না, ইনঅর্গানিকে অনেক বেশি বেশি মলিকিউল একসাথে রিয়াকশন করে, ব্যালেন্সে অনেক বেশি বেশি নাম্বার থাকে, এখানে ব্যালেন্স করার কোনো দরকার নেই। এখানে অটোমেটিক্যালি এভাবে করে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে তুই মিলে যাবে, সেই জন্য এখানে এরকম ভাবে ব্যালেন্স করার দরকার নেই, যেভাবে রিয়াকশনটা হচ্ছে সেভাবেতেই হয়ে যাবে। তো এই জন্য অর্গানিক রিয়াকশন পড়ার একটা প্রসেস রয়েছে, যে প্রসেসটা তুই প্রথম থেকে ফলো করবি, তাহলে কি হবে 12-এ যখন হিউজ নাম্বার অফ অর্গানিক রিয়াকশন তোর সামনে আসবে তখন দেখবি তোর অনেক ইজি লাগবে। কিন্তু এখান থেকে যখন তুই অ্যালকেনের কিছু রিয়াকশন মুখস্থ করবি, অ্যালকেনের যখন কিছু রিয়াকশন মুখস্থ করবি, ফর দ্য টাইম বিং তো কাজে লেগে যাবে, ফর দ্য টাইম বিং তো 8টা 10টা 15টা রিয়াকশন তো তুই মুখস্থ করতেই পারবি, কিন্তু যখন 800-900 রিয়াকশন হবে তখন কিন্তু ডেফিনেটলি মুখস্থ করতে পারবি না, আর এটা প্রসেসও নয়। তো যেভাবে আমি তোকে বলছি যে কোন পার্ট রিয়াকশনে পার্টিসিপেট করছে, কোথায় কার্বন নাম্বার ডিক্রিজ করছে, কোথায় ইনক্রিজ করছে, অল দোজ ফ্যাক্টর শুড বি টেকেন ইনটু কনসিডারেশন, সব ব্যাপারগুলো কিন্তু কনসিডারেশনের মধ্যে রাখতে হবে। এবারে কোল্ব ইলেকট্রোলাইটিক মেথড, কোল্ব ইলেকট্রোলাইটিক মেথড কি হচ্ছে ভালো করে তুই খেয়াল করে দেখ, যে এখানে কিন্তু ওই একই সোডিয়াম সল্ট দেয়া হচ্ছে, কিন্তু তাকে ডিকার্বক্সিলেটিং এজেন্ট দেওয়া হচ্ছে না, তাকে কিন্তু কি করা হচ্ছে না ইলেকট্রোলিসিস করা হচ্ছে, অ্যাকুয়াস সলিউশন নিয়ে ইলেকট্রোলিসিস করা হচ্ছে। তো ইলেকট্রোলিসিস করলে কি হবে, ইলেকট্রোলিসিস করলে এর যে কার্বন ডাইঅক্সাইডের পার্টটা সেটা বেরোবে, এবং এদিকে দুটো এরকম 2 দিয়ে এরকম ভাবে দুটো গোল করে দিয়েছি, তার মানে কি দুটো CH3 জুড়ে যাবে, এই দুটো CH3 এখানে জুড়ছে, 2 দিয়ে গোল করা আছে। আর বাকি পার্টটা যেটা, সে পার্টটা কি হবে না ওর সাথে জল রিয়াকশন করবে, মানে কার্বন ডাইঅক্সাইড বেরোবে এবং এই সোডিয়াম পড়ে রইল এবং জল পড়ে রইল। তো জানিস নিশ্চয়ই সোডিয়াম আর ওয়াটার রিয়াকশন করে কি হয় না, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন এটা হয়। তো এই হাইড্রোজেন, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, এটা দুটো মলিকিউল সব জায়গায় আছে, এই দুটো মলিকিউল, তার মানে দুটো কার্বন ডাইঅক্সাইড, দুটো সোডিয়াম হাইড্রোক্সাইড, দুটো মিথাইল, তো দুটো মিথাইল জুড়ে গিয়ে অ্যালকেন তৈরি হয়ে গেল, দুটো কার্বন ডাইঅক্সাইড বেরোলো, একটা হাইড্রোজেন বেরোলো, এখানে হাইড্রোজেন, কারণ হাইড্রোজেন এখানে এই হাইড্রোজেন সোডিয়াম হাইড্রোজেন রিয়াকশন করে হাইড্রোজেন বেরোচ্ছে, সোডিয়াম হাইড্রোজেন, সব কটা পার্টে তুই হিসাব পেয়ে যাবি, এমন ভাবে তুই পড়বি যাতে করে পুরো পার্টটার তোর হিসাব পাস, যে কি কি প্রোডাক্ট আসছে তুই পরপর নিজেই বলে দিতে পারবি যে এখানে এই প্রোডাক্ট এসছে। আমি এরকম গোল করে দেখিয়েছি যে কোন কোন পার্টটা কোন কোন পার্টের সাথে জুড়বে। এটা আমি জানি না এইভাবে
মানে পড়ানো উচিত আমি জানি না, স্কুলে এইভাবে পড়ায় কিনা আমি জানি না, আমি আমার স্কুলে এইভাবেই পড়াই। কিন্তু অর্গানিক রিয়াকশন পড়ার একটা প্রসেস রয়েছে, যে প্রসেসটা তোকে আমি আজকে শেখাচ্ছি। এটা আরো ভালো হবে মেকানিজম সম্পর্কে, মেকানিজমটা পুরো পড়ানো হয়ে গেলে এটা আরো ভালো তুই বুঝতে পেরে যাবি, আরো ভালো তুই এমনিতেই নিজে মনে মনেই বুঝতে পেরে যাবি মেকানিজম পড়ানোর পরে যে কোন পার্টটা কোন পার্টের সাথে জুড়বে। এগুলো কিন্তু অটোমেটিক্যালি তোর মাথায় চলে আসবে এবং দেখবি যে কত ভালো লাগবে অর্গানিক কেমিস্ট্রি পড়তে, তোর কত ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে। ডেফিনেটলি অর্গানিক কেমিস্ট্রি কারোর ভালো লাগে না, এত রিয়াকশন তো কারোর ভালো লাগে না, আমি তো তখন থেকে রিয়াকশনই পড়িয়ে যাচ্ছি। কিন্তু তার মধ্যেও একটা বেসিক ব্যাপার রয়েছে, যে জিনিসগুলো কিন্তু একটু খেয়াল করতে হয়, দেখতে দেখতে দেখবি ভালো লাগবে। তো এটা বললাম কোলস ইলেকট্রোলাইটিক মেথড। তো এখানে আমি একটা মেকানিজম ইউজ করেছি, সেটা দেখ। প্রথমে এটা তো একটা সল্ট, তো সোডিয়াম প্লাস, আর এটা যে কোনো ইলেকট্রোলিসিস করার সময় আয়নে ভেঙে যায়। জলকেও যদি ইলেকট্রোলিসিস করিস তাহলে ছোটবেলা থেকেই পড়ে আসছিস এইচ প্লাস ও এইচ মাইনাস ভাঙবে, তো এটাও নিশ্চয়ই এরকম ভাবে ভেঙে যাবে সিও। তো এটা দুটো নিয়ে আমি এখানে করছি, স্টেপ 1 আমি এখানে দেখিয়েছি। তো এটা রিভার্সিবল প্রসেস এবং ক্যাটায়ন অ্যানায়নেতে ভেঙেছে, তো ভালো কথা ভেঙেছে। এবার সেকেন্ড স্টেপটা দেখ, যে স্টেপ 2, অ্যানায়ন অ্যানোডে যাবে, অ্যানায়ন সবসময় অ্যানোডে যায়, তো এটা অ্যানোডে রিয়াকশন হচ্ছে। তো এরা অ্যানোডে গেছে, অ্যানোডে গিয়ে কি করে, তার ওএইচ মাইনাস অ্যানায়ন অ্যানোডে গিয়ে কি করে, ইলেকট্রন ছাড়ে। তো এও ইলেকট্রন ছাড়বে, এ তো দুটো আছে, তাহলে এক একটার মাথায় একটা করে নেগেটিভ চার্জ আছে, তাহলে দুটো ইলেকট্রন ছেড়ে দিল। দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে কি হবে না, কার্বন ডাইঅক্সাইড হবে। মজাদার ব্যাপার দেখ, এখানে কিন্তু এই যে এরকম অ্যারো, এই অ্যারো কিন্তু একটা ইলেকট্রন নেওয়ার জন্য। তুই ভালো করে খেয়াল করে দেখ যে দুটো CH3 এরকম করে দেখানো রয়েছে, কথাটা বোঝ, এরকম করে দেখানো রয়েছে, এরকম করে দেখানো রয়েছে। তো এখানে দুটো ইলেকট্রন আছে, তো এ যদি এরকম করে একটা নেয়, এ যদি এরকম করে এখানে একটা ইলেকট্রন ফেলে, তাহলে কি হবে না, এই দুটো CH3-র মাথায় একটা করে ইলেকট্রন থাকবে এবং তারা জুড়ে গিয়ে এ দেয় দুটো CH3-র মাথায় একটা করে ইলেকট্রন আছে। কিন্তু কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেনের মাথায় যে ইলেকট্রন, সে একটা ইলেকট্রন যদি এখানে দেয়, একটা ইলেকট্রন, এগুলো হাফ হেডেড অ্যারো, অ্যারোগুলো এরকম আছে, অ্যারোগুলো কিন্তু ভুল করে এরকম দিবি না, এরকম দিলে দুটো ইলেকট্রন বোঝাবে, এরকম দিলে একটা ইলেকট্রন। মেকানিজমের নিয়ম আছে, তুই যা খুশি তাই করতে পারিস না। তো দুটো কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বেরিয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড বেরোবে, কারণ এর আগে 2 আছে, তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের পোর্শনটা দুটো, মানে দুটো কার্বন ডাইঅক্সাইড এখানে বেরোচ্ছে, আর দুটো মিথাইল ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে। মিথাইল একটা করে ইলেকট্রন মানে র্যাডিক্যাল, আমি পড়িয়েছিলাম র্যাডিক্যাল, কার্বোক্যাটায়ন, কার্বঅ্যানায়ন, রিয়াকশন ইন্টারমিডিয়েট আমি পড়িয়েছি। খেয়াল করে দেখবি যে রিয়াকশন ইন্টারমিডিয়েট আমি তোকে আগে পড়িয়ে দিয়েছি। রিয়াকশন ইন্টারমিডিয়েট পড়েছিস মানে তোর এটা জানার কথা যে রিয়াকশন ইন্টারমিডিয়েট টা কি সেটা তুই জানিস। তো ইলেকট্রন একটা করে এরকম এটা রয়েছে। আমি বলেছিলাম যে রিয়াকশন ইন্টারমিডিয়েট গুলো কিন্তু খুব আনস্টেবল, তার মানে এই CH3 র্যাডিক্যাল যেটা তৈরি হয়েছে ওই র্যাডিক্যালটা এরকম থাকবে না। থার্ড স্টেপে কি হবে, এই CH3 র্যাডিক্যালটা এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, দেখ ভালো করে, দুটো ইলেকট্রন দিয়ে এরকম ইথেন তৈরি হয়ে যাবে। তো কার্বন ডাইঅক্সাইড এদিকে তৈরি হচ্ছে, অ্যানোডে দুটো জিনিস তৈরি হচ্ছে। আমরা ক্যাথোডের ব্যাপারটা আমাদের দরকার নেই, ক্যাথোডের ব্যাপারটা ইম্পর্টেন্ট ব্যাপার নয় বলে ক্যাথোডের ব্যাপারটা, অ্যালকেন কোথায় আমরা প্রিপেয়ার করছি অ্যালকেনে। তো আনলাইক ওয়ার্জ রিয়াকশন, কোলস রিয়াকশন ইজ নট সুটেবল ফর দ্য প্রিপারেশন অফ আনসিমেট্রিক্যাল অ্যালকেন। এখানে সবসময় এদিকে একটা জুড়ে যাবে, তো সবসময় এটা তৈরি হবে যেটা, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল তৈরি হবে সবসময়তেই। কার্বন চেন কিন্তু ইনক্রিজ করছে, সিমেট্রিক্যাল তৈরি হবে, ওই ওয়ার্জ রিয়াকশনের টাইপেরই, কিন্তু মেথডটা আলাদা, কিন্তু ওয়ার্জ রিয়াকশনের মতো করেই ব্যাপারটা করা হচ্ছে। যে যতগুলো কার্বন থাকবে সেই কার্বন কিন্তু এখানে কার্বন নাম্বারের তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু যখন জুড়ছে তখন কিন্তু দুটো, সেই জন্য সিমেট্রিক্যাল সবসময় হবে, আনসিমেট্রিক্যাল কিন্তু এখানে হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ দুটো জুড়েই কিন্তু র্যাডিক্যাল জুড়েই কিন্তু একটা হচ্ছে। তুই যদি মেকানিজমটা সেই জন্য দিয়ে দিয়েছি, কিছু কিছু মেকানিজম লিখতে দেয় না, কিন্তু কিছু কিছু মেকানিজম জানতে হয়। আমি অর্গানিক পড়ানোর জন্যই কিন্তু এই মেকানিজমের ব্যাপারটা আমি তোকে শেখাতে শেখাতে যাচ্ছি, পরে দেখবি খুব কাজে লাগবে, অনেক প্রশ্নের অ্যান্সার করতে কাজে লাগবে, এবং সেটা আমি তোকে বলবো। তো আর একটা রিডাকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড,
এটা একটু বলে দিই যে RCOH এটাতে যদি তুই HI দিয়ে রিডাকশন করিস তাহলে এখানে কিন্তু RCH3 মানে যত অক্সিজেন আছে সব অক্সিজেনই কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। তো অক্সিজেন যদি RCOOH, তো দেখ যে সব যদি অক্সিজেন বেরিয়ে যায় তাহলে অক্সিজেন কটা বেরোবে? অক্সিজেন একটা বেরোবে, আর এখান থেকে মানে ডাবল বন্ড আছে, মানে ওটা ধরে নিতে হবে হাইড্রোজেনের ইকুইভ্যালেন্টে দুটো, তাহলে টোটাল কিন্তু 3টে অক্সিজেন বেরোবে। অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, তো হাইড্রোজেনও তো থাকবে না। তাহলে এই টোটাল জিনিসটা যদি বেরিয়ে চলে যায় তাহলে এখানে কিন্তু 3টে হাইড্রোজেন আসতে হবে। 3টে হাইড্রোজেন আসতে হবে কেন না, অক্সিজেন একটা, আর একটা ডাবল বন্ড অক্সিজেন একটা, আর একটা অক্সিজেন, এই অক্সিজেন গুলো কিন্তু সব বেরিয়ে যাবে, তার বদলে একটা করে হাইড্রোজেন 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 আসবে। তো সেই হাইড্রোজেনের জন্য এখানে 3টে RCH3 এটা হবে 6টা, সেই জন্য টোটাল এখানে হাইড্রোজেন এখানে 6টা এখানে আছে। 6টা আছে কেন না, এই জল এখান থেকে তৈরি হবে যেটা, সেটা হচ্ছে 2 মলিকিউল ওয়াটার তৈরি হবে জল। আর আয়োডিন 6টা আয়োডিন, সেটা আলাদা করে। আসলে আয়োডিন যখনই থাকে কোনো কম্পাউন্ডের মধ্যে, আয়োডিন যখন থাকে, আই যখন থাকে, তখন সেটা সবসময় আয়োডিন হয়ে বেরিয়ে চলে যায়, কারণ আয়োডিন মলিকিউলটা ইটসেলফ বেশি স্টেবল। তো আয়োডিন সবসময় সে I2 হয়ে বেরিয়ে চলে যায়। HI যখনই দিবি অনেক কিছু কাজকর্ম করছে, কিন্তু আয়োডিনটা কিছু করবে না, কারোর সাথে অন্য কিছু করে থাকবে না, ও আয়োডিন হয়ে বেরিয়ে চলে যাবে। তো রিডাকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড যদি তুই করিস তাহলে এভাবে তুই করতে পারিস, জাস্ট HI দিয়ে এখানে হিট লেখা, অল্প একটু হিট করতে হয়, সেরকম কিছু, প্রত্যেকটা রিয়াকশনে একটু হিটিং এফেক্ট দরকার লাগে। তো রিডাকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড করে তুই এটা থেকে কার্বক্সিলিক অ্যাসিড থেকে তুই তৈরি করতে পারিস। আমি এই পর্যন্ত পড়ালাম, প্রিপারেশনটা আমি পুরো পড়িয়ে দিলাম, বোঝালাম যে কিভাবে, প্রথমে একটু সময় লাগবে যে কিভাবে আমরা পড়তে চলেছি অর্গানিক রিয়াকশন, কারণ অর্গানিক রিয়াকশনে একটা প্রসেস আছে, সেভাবে পড়তে হবে। তো আমরা ওটা পড়ালাম। নেক্সট ক্লাসে আমরা ফিজিক্যাল প্রপার্টিস অ্যালকেনের এবং কেমিক্যাল প্রপার্টিস, মানে সমস্তটাই হয়ে যাবে, অ্যালকিনে চলে যাব আশা করছি, যে এরকম 2-3 দিনের মধ্যেই আমাদের হয়ে যাবে, হাইড্রোকার্বন পড়াটা হয়ে যাবে। তো আজকে আমরা এই পর্যন্ত করলাম, আশা করছি পড়বি ভালো করে। আমি নোটস পত্র সব চ্যাপ্টারেরই পাঠিয়ে দেবো, কোনো অসুবিধার কিছু নেই। কারোর যদি কোনো চ্যাপ্টার, বিশেষ চ্যাপ্টারের নোটস যদি আগে দরকার লাগে, যেরকম মনিকা আমাকে বলেছে সেরকম যদি কারোর দরকার লাগে তাহলে সেটা নিশ্চয়ই আমাকে চেয়ে পাঠাবি, আমি সেটা বলে দেবো। আর বেসিক কনসেপ্ট আমরা রিভিশন করাবো। আমি নোটসটা পাঠিয়েছি, একটু দেখতে থাক, ওর মধ্যে অনেক নিউমেরিক্যাল প্রবলেম আছে, অনেক কোশ্চেন আছে, দেখতে থাক। যেহেতু ওর অ্যালকেনটা বা অ্যালকিন অ্যালকাইন হাইড্রোকার্বনটা দরকার, ইমিডিয়েট দরকার, সেই জন্য এটা আমরা একটু আগে শেষ করে দিচ্ছি, নাহলে পরীক্ষা দেবে, তো সেই জন্য আমাকে যদি একটা টাইম নিয়ে বলে তাহলে নিশ্চয়ই। মনিকা, তোর কবে পরীক্ষা? ফেব্রুয়ারি মাসে কবে পরীক্ষা? স্যার আমাদের ফেব্রুয়ারিতে 11 তারিখ পরীক্ষা কেমিস্ট্রি। ডেফিনেটলি তার আগে আমাদের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তার আগে আমরা শেষ করে দেবো। তো আগে শেষ করে দিই। নিশ্চয়ই কেমিস্ট্রি পরীক্ষা ভালো করে পড়াশোনা কর, কোনো যদি অসুবিধা থাকে নিশ্চয়ই আমাকে বলবি, কোনো যদি চ্যাপ্টার আবার বোঝাতে হয় আমাকে নিশ্চয়ই বলবি, আমি এক্সট্রা ক্লাস নিয়ে রাত্রিবেলা বুঝিয়ে দেবো। কিন্তু পরীক্ষা ভালো হওয়া চাই, পরীক্ষা যেন এমন না হয় যে কেউ যেন বলতে পারে যে স্যার পড়ায় না ভালো করে, স্যার বাজে, এরকম যেন কথা কেউ না বলতে পারে। সেটা নিশ্চয়ই আমার মানটা নিশ্চয়ই রাখবি, যে পরীক্ষা যাতে ভালো হয়, কেউ যাতে ভাবতে পারে যে হ্যাঁ স্টুডেন্টরা একটা ভালো টিচারের কাছে পড়ে, যে সবকিছু জিনিস পড়িয়েছে। আমি তোদের জন্য খাটবো, কিন্তু আমাকে নাম্বারটা যদি ভালো না হয়, যদি গার্জেন ফোন করে বলে যে ভালো হয়নি, কেমিস্ট্রিতেই সবচেয়ে কম পেয়েছে, অন্য ফিজিক্সে জানেন কত বেশি পেয়েছে, কেমিস্ট্রিতে কত কম পেয়েছে, তো বললে আমার সামহাও একটা জায়গায় খারাপ লাগে, মনে হয় যে আমি গিল্টি ফিলিং লাগে, যে আমার মনে হয় যে আমি বোধহয় ভালো করে পড়াতে পারি না বলে বোধহয় স্টুডেন্টের নাম্বার কম হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এখন তো সামনাসামনি পাই না যে একটু 2-4টি কথা শুনিয়ে দেবো, এইসব বকাঝকা করবো, এরকমও তো করতে পারি না। ইনফ্যাক্ট এমনিতেও বকাঝকা আমি করতাম না, তবুও সামনাসামনি থাকলে না একটু রাগ টাগ অনেক সময় হয়ে যায়, যে হ্যাঁ একটু পড়ছিস না কেন, হ্যাঁ তা না, দূরে আছিস, কিছু তো করতেও পারছি না, একটু বকতেও পারছি না, কোনো কিছু করতে পারছি না, দ্যাট ইজ লিমিটেশন আমার। তো রিকোয়েস্ট করতে পারি যে একটু ভালো করে পড়াশোনা কর, যাতে করে পরীক্ষায় নাম্বার টাম্বার পেলে, সে অনলাইন পরীক্ষা হোক অফলাইন পরীক্ষা হোক, যাই পরীক্ষা হোক না কেন, নাম্বারটা না ভালো পেলে তো আমার ডেফিনেটলি খারাপ লাগবে একটা জায়গায়। কারণ কি,
না আমাকে স্টুডেন্টরা যা বলে আমি সেগুলো সবসময় শুনি আর কি। কেউ যদি বলে যে এই চ্যাপ্টার হয়নি আমাকে পড়িয়ে দিন, কেউ যদি বলে এটা নোটস দরকার বলে দিন, কেউ যদি বলে যে এই কোশ্চেন অ্যান্সার পাচ্ছি না বলে দিন। আমি দেখবি যে সবসময় মেনটেন করা, অনেক সময় পারি না কিন্তু বেশিরভাগ সময় আই ওয়ান্ট টু মেনটেন দ্যাট ওয়ান। তো আমি সেই জন্য আমারও তো একটা চাহিদা থাকতে পারে যে আমি সবার কাছে এক্সপেক্ট করতে পারি যে একটু নাম্বার যাতে ভালো পায়। তো সেটা একটু নিশ্চয়ই দেখিস। হ্যাঁ, পরীক্ষা সম্পর্কে যদি কোশ্চেন বা কোনো কিছু সম্পর্কে যদি জানার দরকার থাকে ডেফিনেটলি আমাকে বললে আমি হেল্প করবো, কোনো অসুবিধার কিছু নেই। আজকে এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর সবাই কিন্তু ক্লাস অ্যাটেন্ড করবি রেগুলারলি। গুড নাইট।